আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রেকর্ডিং প্রোগ্রেস হইলো। এখন আমাদের পরীক্ষা হবে হইতেছে সামনে 25-26 তারিখে। 2 দিন এক্সাম হবে, 2 দিন। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে আপনারা আছেন কতজন এখানে? আপনারা মাশাআল্লাহ অনেকজন আছেন। তো যে কয়জন আছেন সবারই আসলে এক্সাম হবে। তো কতজন আপনারা? 13 জন দেখতেছি এখানে, আমি বাদে 12 জন। ইউজুয়ালি আপনারা তো 15-16 জন মতো হন, তাই না? তো 15-16 জন মতো হওয়ার পরে ওই আপনার ভাগ ভাগ করে দেওয়া হবে। প্রথম দিন যারা পরীক্ষা দিতে চান দিয়ে দিবেন। আর পরের দিন আপনাদেরকে অবশ্যই, যারা পরীক্ষা দিতে পারেন নাই প্রথম দিন, অবশ্যই তাদের পরীক্ষা পরের দিন পরীক্ষা দেওয়াই লাগবে। অর্থাৎ আমি চেষ্টা করবো যে হচ্ছে কি যে যদি আপনারা 16 জন পরীক্ষা দিচ্ছেন কথার কথা, তাহলে প্রথম শুক্রবার দিন আপনাদের হইতেছে 8 জনের পরীক্ষা নিয়ে নিব। আর শনিবার দিন হইতেছে আপনার 8 জনের পরীক্ষা নিয়ে নিব। এভাবে হচ্ছে 8 আর 16 জন ফিল আপ হয়ে যাবে। আর পরীক্ষা যত লোকজন বেশি দিবেন তত বেশি আমি কম সময় পাবো হাতে, এবং আপনাদের কোশ্চেন কিন্তু সহজ আর সুযোগ থাকবে। যত কম লোকজন পরীক্ষা দিবেন আমার হাতে আরো সময় বেশি থাকবে, আমি আরো কঠিন কঠিন করে কোশ্চেন করার সুযোগ পাবো আর কি। হ্যাঁ, এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটা সবসময় আমি এভাবে জিনিসটা করি। সেটা হচ্ছে আপনার শনিবার দিন, সরি শুক্রবার দিন, যেটা মানে পরীক্ষা তো 2 দিন ধরে হবে। প্রথম দিনের পরীক্ষা হচ্ছে আহ ইয়া হবে কি বলে, প্রথম দিনের পরীক্ষা মানে সিলেবাস দুইটার জন্য সেম, খালি স্লট দুটা ভাগ করা। তো প্রথম স্লটের যারা এডমিশন দিবে তারা কোশ্চেন সহজ পাবে। আর যারা হচ্ছে দ্বিতীয় স্লটে পরীক্ষা দিবে তাদের কোশ্চেন প্রথম স্লট যাদের পরীক্ষা দিচ্ছে তাদের থেকে তুলনামূলকভাবে কঠিন হবে। আমি রুলস কি বুঝাতে পারলাম সবার জন্য? জি। জি ভাই, আমি এই যে একটু রেকর্ড করে দিলাম। দিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের যে বিষয়বস্তু হলো সেটা হইতেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক প্রকৌশল। হ্যাঁ, বাংলায় বলে এটা। তো এই সামাজিক প্রকৌশল আপনারা কি কেউ কখনো করেছেন জীবনে? বন্ধুদের উপর করা হয় ট্রিট নেওয়ার জন্য। বন্ধুদের উপর ট্রিটমেন্ট করে? আচ্ছা, আর কিছু? ভাই এরকমই করা হয়। হুম, দেখেন আপনারা কিন্তু এটা সবাই পারেন। আমরা ছোটবেলা থেকে ওই ভাত মুখে দেওয়ার থেকে শুরু করে আমরা কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু শিখা, তাই না? একদম ছোটবেলায়। আপনারা ছোটবেলায় আপনারা যখন খাইতে যেতেন না, তখন আপনাদেরকে কেমনে খাওয়াইতে হতো আপনি একটু চিন্তা করে দেখেন। আর যারা অলরেডি এখানে যেসব আমার ভাই বোন যারা আছেন, তাদের বাসায় পিচ্চি পাচ্ছি যাদের আছে, তারাও তো খুব ভালো করে জানেন যে আসলে পোলাপানের খাওয়াইতে গিয়ে কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে খাওয়াইতে হয়। তো জি ভাইয়া। তো এখন আব্দুল্লাহ মাসুদ স্যারের কয়টা মানে মানে পিচ্চি বাচ্চা আছে নাকি? ভাইয়া দুইটা মেয়ে। এই তো, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। সবাই কত 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 বছর হলো? ভাইয়া বড় মেয়েটা চতুর্থ শ্রেণীতে পড়ে, আর ছোট মেয়েটা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। যাক আলহামদুলিল্লাহ, দুজনে স্কুলে পড়ে। যাক, শুনে ভালো লাগলো। এখানে তো মনে হয় আরো অনেকেই আছে আর কি। তো এই যে এদেরকে খাওয়াইতে গিয়া মনে করেন যে বহুত মানে অনেক জি রকম ভাইয়া। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে জি তারপর ভাইয়া, জি ভাইয়া। খাওয়াইতে হয়। তো এই জন্য এরকম বললাম যে আমরা এরকম করতে হয়েছে ভাইয়া। ছোট্টবেলা থেকে হচ্ছে আমরা সবাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর শিকার। তো এই জিনিসটা সম্বন্ধে নতুন কোনো কিছু করে বলার নাই আর কি। তো আমরা এটা নিয়ে একটু 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 করে আগাই আর কি। তো এই চলে গেল। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি জিনিস, যারা এখন পর্যন্ত বুঝতে পারি নাই তাদের জন্য হচ্ছে কি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এক ধরনের হইতেছে টেকনিক। হ্যাঁ, টেকনিক বলতে হচ্ছে কি যে নিনজা টেকনিক। হ্যাঁ, ছলে বলে কৌশলে কিভাবে আপনি অন্য মানুষের গোপন কথা নিজের কাছ থেকে হাসিল করে নিবেন, এটাই হইতেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আপনারা কিন্তু আপনার বন্ধু বান্ধবীর গোপন কথা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি যে হাসিল করে নেওয়ার জন্য নানান রকম হইতেছে আপনার টেকনিক চালান। কখনো বন্ধু বান্ধবীকেই হয়তোবা ডিরেক্টলি জিজ্ঞাসা করেন, অথবা বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক যার ভালো, তাদেরকে কাছে গিয়ে ডিরেক্টলি কিন্তু জিজ্ঞাসা করেন। হ্যাঁ, যে মানে ইনডিরেক্টলি আর কি জিজ্ঞাসা করেন যে জিনিসটা আসলে কি। মেইন উদ্দেশ্য হচ্ছে খোঁজ খবর নেওয়া,
স্পেশালি কিন্তু খবর নেওয়া। হ্যাঁ, তো কমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে কোথায়? ওই দেখেন সবার আগে হেল্প ডেস্ক পার্সোনাল, যেখানকে যারা ইনফরমেশনের ভান্ডার নিয়ে যারা বসে আছে তাদের ওখান থেকে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা, তাদেরকে কিন্তু সবার আগে টার্গেট করে সেখান থেকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করা হয়। হ্যাঁ, তো ওদের কাজই হচ্ছে ইনফরমেশন দেওয়া। আমি ওকে এমন এমন কোশ্চেন জিজ্ঞাসা করা শুরু করলাম যেসব কোশ্চেনের ফাঁদে পড়ে সে এমন একটা অ্যান্সার দিয়ে দিল যে যে ইনফরমেশনটা আসলে আমার জানতে পারা উচিত না বা কথা না, কিন্তু সে আমাকে ওটা দিয়ে দিল। এরকম কিন্তু হওয়া স্বাভাবিক। হ্যাঁ, মনে করেন যে আপনারা গেলেন বিআরটিএ তে গেলেন লাইসেন্স করার জন্য। এখন লাইসেন্স করতে গিয়া আপনারা মনে করেন ইনফরমেশন ডেস্কের সাথে বিভিন্ন কথাবার্তা বললেন, বলতে 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 এমন হয়ে জিজ্ঞাসা করে ফেললেন যে এমন কি কেউ আছে নাকি যারা খালি টাকা দিলে বাসায় এসে লাইসেন্স দিয়ে যাবে? সেও দেখা যাচ্ছে কি ভুলে বলে দিল যে হ্যাঁ আমার এই রুমের পিছের লাইন দিয়ে এসে যদি দেখেন দেখেন একজন লোক বসে বসে চা খাচ্ছে, ওরে বললেও কাজটা করে দিবে। হ্যাঁ। তো এটা হইতেছে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আর এছাড়া আরো আছে কি টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ। হ্যাঁ, তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তো সবচেয়ে ডেঞ্জারাস পার্সন। ওর কাছে সমস্ত ইনফরমেশন থাকেই না, ওর কাছে সমস্ত ক্ষমতাও থাকে। তো তাকে যদি কোনোভাবে যদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে তাকে কোনোভাবে যদি কনভিন্স করতে পারেন আপনার কোনো একটা কাজ করিয়ে নেওয়ার জন্য, আপনি কিন্তু ম্যাসিভ লেভেলের একটা ভয়াবহ কাজ কিন্তু করে ফেললেও কিন্তু ফেলতে পারেন। তো এই হইতেছে আমার কিছু কিছু টার্গেট। আমি আরো বেশ কিছু টেকনিক নিয়ে কথাবার্তা বলবো। আমার কাছে ওয়ান অফ দা পছন্দের অ্যাটাক ভেক্টর বা অ্যাটাক প্যারামিটার হইতেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনারা মানে না না মানে, মানে কম্পিউটার হ্যাক করা থেকে মানুষ হ্যাক করতে আমার খুব মজা লাগে। কতটুকু পাই না আমি জানি না, খুব একটা সাকসেসফুল আমি হই না, কিন্তু মানে মজা লাগে আর কি, আই লাইক ইট। জিনিসটা ভালো, কারণ কি কম্পিউটারের কিছু সিলেক্টিভ প্যারামিটার আছে, এই প্যারামিটার বাইরে বা এই লজিকের বাইরে কম্পিউটার যাইতে পারে না, কিন্তু মানুষকে কিন্তু অনেক লজিকের বাহির দিয়েও কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। এটা আপনারা জানেন already। হ্যাঁ, মানে জিনিসটা আমার থ্রিলিং লাগে আর কি। তো যাই হোক, আমি আপনার সাথে কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করি নাই আর কি, করবো না। আরো লোকজন আছে এদের সাথে করা যেতে পারে। আর আপনারাও বা এগুলাও করে করে দেখবেন যে অনেক মজা পাবেন আর কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাক্ট হচ্ছে কি যে যারা জানে না তাদের কাছ থেকে, যারা জানে আনওয়্যার, তাদের কাছ থেকে হইতেছে কি যে এই ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো তাদের কাছ থেকে বাইর করে ফেলা। আর এখানে একটা মজার কাহিনী আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু কোনো ফ্যাক্টর নাই, ফ্রেমওয়ার্ক নাই, টুলস নাই। এটা কিন্তু বুঝতে হবে এটা। মানে ফ্যাক্টর ফ্রেমওয়ার্কের টুলস নাই ব্যাপারটা এরকম বললে আসলে কেমন শোনা গেল বিষয়টা? মানে হচ্ছে কি যে মানে টুলস আছে কিন্তু কোনো নির্দিষ্ট প্যারামিটার নাই। এবং স্পেশালি আপনি যদি চিন্তা করেন যে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ঠেকাবেন বা ডিটেক্ট করবেন কোনো একটা টুল দিয়ে, সেরকম কোনো টুল নাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাই হইতেছে এমন একটা টেকনিক যেটা টার্গেট কিন্তু কম্পিউটারকে করা হয় না, টার্গেট কিন্তু আলটিমেটলি হিউম্যানকে করা হয়। যতটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গুলোকে ঠেকানোর জন্য টেকনোলজিক্যাল ওয়েতে। তারপরে যখন এটা হিউম্যান ইনভলভমেন্ট চলে আসে না, তখন কিন্তু এক কম্পিউটার হয়ে যায় তখন হেল্পলেস, ডিফেন্সলেস। ধন্যবাদ। তো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কেন, সরি ভালনারেবিলিটি কেন এক্সিস্ট করে? আচ্ছা, এটা হচ্ছে কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভালনারেবিলিটি কেন এক্সিস্ট করে? ফার্স্ট অফ অল হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট সিকিউরিটি ট্রেনিং। হ্যাঁ, আপনারা যদি এনাফ সিকিউরিটি ট্রেনিং না থাকে, লাইক যে কি করা যাবে না, একটা শক্ত একটা পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, আর আপনার মনে থাকে না, আপনি চিন্তা করতেছেন কি পাসওয়ার্ড তো ঘোড়ার ডিম মনে থাকে না, তো তাহলে আমি এই এমন একটা পাসওয়ার্ড দিই যে পাসওয়ার্ডটা আসলে আমার একটু ভালোই মনে থাকবে। এই জন্য আপনি চিন্তা করলেন কি আমার সবচেয়ে ফেভারিট পাসওয়ার্ড যেটা আমি মনে রাখতে পারবো সেটা হচ্ছে আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বার তাই আমি একটা কাজ করি, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিই, কারণ আমার সহজে মনে রাখতে পারবো। তারপর হচ্ছে কি আমার ইমেলের পাসওয়ার্ডটাও আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কি হবে যে আমি হচ্ছে সহজে মনে রাখতে পারতেছি, পাসওয়ার্ড একটা দিলেই হলো। কিন্তু এটা যে কত বড় ডেঞ্জারাস সেটা তো আপনারা অলরেডি দেখে ফেলছেন পাসওয়ার্ড ক্র্যাকিং ক্লাস। তো এই একটা গেল। নেক্সট হচ্ছে কি আনরেগুলেটেড অ্যাক্সেস টু ইনফরমেশন। ইনফরমেশন তো রাখছেন আল্লাহর বাস্তে, কিন্তু সেই ইনফরমেশনকে আসলে আহ কিভাবে রেগুলেশন করা হচ্ছে,
কে এটার অ্যাক্সেস পাবে, কে এটা অ্যাক্সেস পাবে না, কাদের অ্যাক্সেস পাওয়ার কথা, ইনফরমেশনের কতটুকু অ্যাক্সেস পাওয়ার কথা, এই জিনিসগুলো আপনারা এখন ধার ধারলেন না। তাহলে কিন্তু হচ্ছে কি হলো, আনরেগুলেটেড ইনফরমেশন। আমি ছোট্ট একটা এক্সাম্পল, খুব ছোট্ট এক্সাম্পলটা হচ্ছে কি যে, আপনারা তো সবাই, এখানে তো আমরা হিউম্যান বিং তাই না? দেখি তো কয়জন এখন পার্টিসিপেন্ট আছে, আমি সহ 15 জন আছে, সবাই আমরা হিউম্যান, আমিও হিউম্যান বিং। এখন আমি যদি আপনার জিজ্ঞেস করি আপনার কি অবস্থা, কেমন আছেন, আপনি ভালো বলতেছেন। এখন আমরা তো সবাই তো এখানে প্রফেশনাল পার্সন, তাই না? আমরা প্রফেশনাল বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি। এখন আমরা যদি এখন এসে ওই বাসায় কি হয়েছে, ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করছেন, এইসব কথাবার্তা যদি এখন এখানে ডিসকাস করা শুরু করেন, তাহলে জিনিসটা কিন্তু ইনফরমেশন কিন্তু লিকেজ হয়ে গেল, তাই না? আমরা কিন্তু ঘরের খবর জানবো না, এটাই স্বাভাবিক। আবার আপনি কি করলেন, আপনি বাসায় বসে সবাই ক্লাস করতেছেন। এখন বাসায় বসে আপনি ক্লাস করতে করতে আপনি নিজের মিউট অপশনটাকে অ্যাক্টিভ না করে খুলে রাখলেন, মাইক্রোফোনটা ওপেন থাকলো। এই ওপেন থাকার জন্য বাসায় কি চলতেছে না চলতেছে সেসব ইনফরমেশন কিন্তু আমরা জেনে ফেললাম আর কি। বা তাহলে বিষয়টা কি হলো, যে টেকনোলজি বা ল্যাক অফ প্র্যাকটিস হওয়ার জন্য কিন্তু আমি কিন্তু আপনাদের বাসার খবর জানা ফেললাম। তো এইগুলো তো হইতেছে কিন্তু ঠিক না, তাই না? তাহলে ভালনারেবিলিটি কিভাবে এক্সিস্ট করে ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম। জি সেকেন্ড ভাই। হচ্ছে, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে যে এই সেভারাল অর্গানাইজেশনাল ইউনিট, এইটা অনেক বড় একটা ঝামেলা। যত বড় বড় অর্গানাইজেশন আছে আমি এই জিনিসটা অবজার্ভ করছি। সেটা হচ্ছে কি যে, ওই যখন একটা কোম্পানি অনেক অনেক রকমের অনেক এমপ্লয় হয়, হ্যাঁ, মনে করেন যে 500 এমপ্লয়, সেটা ওই গার্ড থেকে শুরু করে একদম সিইও ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত। তো এখন এরা মনে করেন যে মোটামুটি 500 জন এমপ্লয়, বিভিন্ন রকমের টিম সাজানো থাকে। এখন এমডি একটা ইয়া দিল, ইনস্ট্রাকশন দিল, সেই ইনস্ট্রাকশন আবার জেনারেল ম্যানেজারের কাছে গিয়ে পৌঁছাইলো, সেইটা আবার ভিতরে তার জোনাল যে ম্যানেজার আছে তাদের কাছে গিয়ে পৌঁছাইলো। এখন একজন ইনফরমেশন পাইলো আর একজন পাইলো না। হ্যাঁ, সেলস টিম একটা ইনফরমেশন পাইলো, কিন্তু ব্র্যান্ডিং টিম যারা আছে ওরা টিম পাইলো না। আবার দেখা যাচ্ছে কি যে মার্কেটিং টিম একটা ইনফরমেশন পাইলো না। এরকম যদি থাকে তাহলে কিন্তু একটা জিনিসটা কিন্তু খুব স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক জিনিস যে সেখানে কিন্তু ভালনারেবিলিটি তৈরি হতে পারে। এমন হতে পারে যে একজন আক্রমণকারী সে ঢুকে বা ভিতরকার ভিতরকার লোকই হয়তো কেউ এক্সপ্লয়েট করার জন্য সে মার্কেটিং টিমকে একটা ইনফরমেশন বললো, সে সেলস টিমকে একটা ইনফরমেশন বললো, সে ব্র্যান্ডিং টিমকে একটা ইনফরমেশন বললো, বলে তিনজনকে তিন রকম ইনফরমেশন দিয়ে সেটা প্যাচ বাঁধাই ফেললো আর কি। তো এটা হচ্ছে কি যে, এটা হচ্ছে মাল্টিপল অর্গানাইজেশন ইউনিট থাকলে এরকম প্রবলেম কিন্তু হওয়ার কিন্তু চান্সেস অনেক হাই। এটা আমার চাক্ষুষ দেখা, হ্যাঁ, এটা একদম চাক্ষুষ দেখার একটা জিনিস। এরপরে হচ্ছে কি যে, ল্যাক অফ সিকিউরিটি পলিসি। এটা হচ্ছে কি যে, কিভাবে আপনি একটা সিস্টেমকে ব্যবহার করবেন, তার রুলস এন্ড রেগুলেশন আপনি ঠিক মতো সেট আপ করলেন না। এখন এই সেট আপটা না করার জন্য কি হলো যে, যে কেউ মনে করেন যে এটা ঢুকে এটার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতে পারলো। তো এটা কিন্তু একটা ঝামেলা, একটা স্বাভাবিক একটা বাজে জিনিস আর কি। এরকমও আমি অর্গানাইজেশন দেখছি। সেটা হচ্ছে কি যে, ইয়াতে ঢোকার সময়, অফিসে ঢোকার সময় সামনের রিসিপশনের ডেস্কে খাতার মধ্যে সাইন করে ঢুকতে হয়। আমি দেখছি এরকম যে খাতার মধ্যে সাইন করে ঢুকতে হয়। বাইরে একটা পার্সন সে যখন রিসিপশনে কোনো একটা খবর নিতে আসলো, কোনো কারণে হয়তো বা রিসিপশনিস্ট ভিতরে গেল সুপারভাইজারের সাথে কথা বলার জন্য বা রিপোর্টিং অফিসারের সাথে কথা বলার জন্য বা এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বলার জন্য। তাহলে যে বাইরে আছে সে যদি ওই অ্যাটেন্ডেন্সের খাতাটা খুলে দেখে যে কতজন এমপ্লয়ি আছে, কারা কারা আছে, কোন ডিপার্টমেন্টে আছে, এবং সর্বশেষে কারা কারা ওই দিন অফিসে আছে, এই জিনিসগুলো যদি যদি সে দেখে ফেলে, তাহলে জিনিসটা তো খারাপ, তাই না? তাহলে এটা হচ্ছে কি যে, এটা হচ্ছে সিকিউরিটি পলিসির অভাব। উচিত কি ওই খাতা থাকবে হচ্ছে ভিতরে কোনো একটা জায়গায়, যেটা এইচআর রুমের সামনে থাকতে পারে, কিংবা সেটা সুপারভাইজার রুমের সামনে থাকতে পারে, সেটা আদার্স কোনো থাকতে পারবে, বাট নট ইন আ ইন ফ্রন্ট, মানে ফ্রন্ট ডেস্ক, যেখানে আনঅথরাইজ পার্সনদেরও কিন্তু মানে অবাধ যাতায়াত আছে। ব্যাপারটাকে বুঝতে পারলাম কিনা স্যার? জি, মানে রুলস এন্ড রেগুলেশন যেগুলো। রুলস এন্ড রেগুলেশনটা ভালো থাকতো। আচ্ছা, সৌরভ, আপনার বাসায় আহ, সর্বনিম্ন কখন ঢোকা যায়?
রাত্রেবেলা। মানে সর্বশেষ হ্যাঁ ডোর ক্লোজিং লিমিট। হ্যাঁ। আরেকটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। বলবো না, হুম। বলবো না। একটা সুশাসন যে এটা না। আমি মাসুদ ভাই বলার আগেই বুঝছি আর কি, এর আগে দিনকে আপনি রহমতুল্লাহ ভাইয়ের উপর হচ্ছে ইমপ্লিমেন্ট করছিলেন জিনিসটা। আচ্ছা। সৌরভ ভাই এটা বললেও সমস্যা ছিল না, বুঝছেন না? তো বলবো না তো, ওরও হুম। বলবো না। আমি আসলে সোশ্যাল দিনে এটা করে উদ্দেশ্যে বলি নাই। আমি বলতে চাইছিলাম এটা, যে আমাদের কিন্তু সবার বাসায় কিন্তু পলিসি আছে যে রাত 11টার পরে কিন্তু ঢোকা যাবে না বাসায়। এটা কিন্তু একটা গুড পলিসি। মেয়েদের জন্য মাগরিবের আজান। দুজনে মানি না। হ্যাঁ, এটা একটা ভালো কথা। ঢাকাতে আসলে এটা ফলো করা সম্ভব না, কারণ মেয়েরা তো চাকরি করে না। আমাদের ক্রিয়েটিভ আইটিতে হচ্ছে, আমরা যে অফিসে বসি ধানমন্ডিতে, এই অফিসে প্রায় 150-র কাছাকাছি আমরা একসাথে এমপ্লয়িটা বসি। 150, 150 তে এদের ভিতরে প্রায় কত, আমার মনে হয় 80 জনই মনে হয় ফিমেল, না 70 বা 80 জনই ফিমেল। বাপরে, বিশাল ব্যাপার। হ্যাঁ, আমাদের সেলস টিম যেটা আছে, সেলস টিমে সবাই ফিমেল। সেলস টিমে আছে মনে হয় 35 জন, তার ভিতরে ওই 2 জন বস আছে মনে হয়, ওনারা খালি মেল, বাকি সবাই ফিমেল। যে আপনার হটলাইন নাম্বারে ফোন দেন না, হটলাইন নাম্বারে ফোন ফোন আপনার এখন ফোন দিলে ধরে হইতেছে আর একটা ডিপার্টমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওরা হচ্ছে সবাই ফিমেল, ওখানে কোনো মেল নাই। হ্যাঁ, ওরা মনে হয় বসে, মনে হয় 15 জন বসে একসাথে, ওরা সবাই ফিমেল, কোনো মেল মেল মেম্বার নাই। সেলস টিমে হচ্ছে ওরা বসে, ওই যে বললাম, ওদেরও হইতেছে কোনো মেল মেম্বার নাই। খালি ওদের বস, যে ম্যানেজার, যে প্রজেক্ট ম্যানেজার, সরি কোঅর্ডিনেটর বলে ওরা, উনি খালি হচ্ছে মেল আর কি। তো চিন্তা করে দেখেন। তো এটা হইতেছে আর কি ইয়া। তারপর তো ওই যে গ্রাফিক্স এর মেন্টর, ডিজিটাল মার্কেটিং এর মেন্টর, তারপর হচ্ছে এ সবাই হইতেছে মোস্ট অফ দেমই ফিমেল এখানে। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা আছে, ওখানে আবার একটু ফিমেলের সংখ্যা একটু কম আর কি, 2 জন আর 3 জন মনে হয়, এরকম হতে পারে, আমি ঠিক মাসুম জানি না। মেহেদি। হ্যাঁ মাসুম মেহেদি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, মাসুম মেহেদি, ওনার যে টিমটা যেটা। হ্যাঁ। উনি কি একাই আছে নাকি আরো কেউ আছে? আমাদের পুরো সেশনটা উনি করাইছিল। না না, উনি উনি তো হচ্ছে অ্যান্ড্রয়েড পড়ায় কিন্তু। হ্যাঁ, মাসুম মেহেদি না, মাসুম মেহেদি অ্যান্ড্রয়েড মনে হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উনি অ্যান্ড্রয়েড পড়ায়, কিন্তু উনি তো সফটওয়্যার ডেভেলপমেন্টের টিমের আন্ডারে। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের ভিতরে আমি মনে হয় 2 জন বা 3 জন মনে হয় ফিমেল, আমি নট শিওর এটা। উনারা আবার খুব সম্ভবত ওনারা রিমোট রিমোট মনে হয় আছে 2-3 জন এরকম। কারণ ওনাদের এখানে, আমাদের চোখের সামনে যা থাকে, সেখানে আমি কোনো একজন মাত্র ফিমেল দেখছি, আর বাকি ফিমেল দেখিনি কখনো। তো এই হতেছে আর কি বিষয়, এবং আরো আদার্স ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্টেই কম বেশি হচ্ছে ফিমেল আছে, এবং রেশিওটা প্রায় 40%-এর কাছাকাছি। তো এই জন্য বললাম আর কি যে হিউজ আর কি, অনেক। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আমাদের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে মনে হয় ফিমেল আছে মাত্র সমস্ত জুনিয়র সিনিয়র মিলে যা আছে মনে হয় 2 জন, আমরা 2 জন দেওয়া only। আর সব সব হইতেছে ইয়া মেল। যাই হোক, তো এটা হচ্ছে মেল ফিমেলের কথা কেন জানি আসলো, ও আচ্ছা মনে পড়ছে। তো ওই যে ইনারা যে যখন বাসায় ফিরবেন, তো ওনার বাসায় ফিরতে গেলে ওনাদের রাত হয়ে যাবে না, ওনারা তো 11টা 12টার সময় ওনাদের বাসায় ফিরে লাগতে পারে, যেহেতু অনেক দূরে ওনাদের বাসা হয়। তাহলে কিভাবে করবো এটা বলেন? যা অবশ্য ঠিক। হ্যাঁ, আমি যেমন আমার অফিস মনে করেন যে রেগুলার টাইমে শেষ হয় 8টার সময়। হ্যাঁ, তো আমি বাসায় যেতে যেতে পৌঁছে যাই আহ কত 9টার মতো বাজে আমার বাসায় যেতে যেতে। 8:30 বাজে, 9টা বাজে। তারপর দেখা যাচ্ছে কি, যদি বের হয়ে কারোর সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, তাহলে হয়তো বা একটু গল্প গুজব করলাম, তখন হয়তো বা বাসায় যেতে 11টা বাজতে পারে। আর এই যে আজকে যেমন শুক্র শনিবার দিন, আমি অফিস থেকে বেরোবোই 10:30টার সময়, বাসায় পড়তে পড়তে 11:30 বাজবে। আচ্ছা। তো যাই হোক, আমার সমস্যা নাই, আমার বাসায় রাত 3টার সময় গেলেও আমার ঢুকতে পারা যাবে, আমার ওই রেস্ট্রিকশন প্রবলেম নেই। অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস আছে। আচ্ছা। তো এখন কই জানিছিলাম, ও, তো এখন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেন হয়, কেন আসলে এটা
কাজ করে সেটা আমরা দেখি। সিকিউরিটি পলিসিস আর অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার উইকেস্ট লিঙ্ক, অ্যাজ হিউম্যান বিহেভিয়ার ইজ দ্য মোস্ট সাবসেপ্টিবল ফ্যাক্টর। সো বেসিক্যালি হচ্ছে কি যে মানে সিকিউরিটি পলিসি একটা বানাইলেন সমস্যা নাই, কিন্তু সবচেয়ে উইকেস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হিউম্যান বিং। মানুষ অবশ্যই সেটা সিকিউরিটি ভায়োলেশন করবেই। আপনি দেখবেন যে প্রত্যেকটা বড় বড় কোম্পানি হোক, অনেক শক্তিশালী বাঘা বাঘা অর্গানাইজেশন পর্যন্ত হোক না কেন, হ্যাঁ, সেখানে একজন বা দুজন মানুষ থাকেই যারা মনে করেন যে ওই দিনের ভিতরে মনে করেন যে ইয়া করবেই, 6-7 বার নিচে নামবে, হ্যাঁ, চাটা খাবে। আমাদের এখানে যারা জয়েন আছে তারাও কিন্তু এখানে আছে, অনেকেই হয়তো আছে, অফিসের মধ্যে 6-7 বার চা খাবেন। চা খেয়ে আরো আদার্স অফিসের লোকজন যখন আসে তখন বসে বসে চায়ের চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেক গালগপ্প আপনারা করেন। হ্যাঁ, যেগুলো দেখা যাচ্ছে কি যে কোম্পানির পজিটিভ নেগেটিভ জিনিসগুলো কিন্তু হয়তো বা ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু উঠে আসে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। স্যার আমি একটা উদাহরণ দিই। দেন উদাহরণ দেন। অ্যাপলের হচ্ছে একবার এরকম একটা ঘটনা ঘটছিল, আপনার ওই ওই আইফোনের মডেল নাম্বারটা ঠিক মনে নাই। আপনার হ্যাঁ, ওইটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে এবং হ্যাঁ ডেভেলপও করা হয়েছে। তারপর প্রোটোটাইপ হচ্ছে কয়েক পিস আপনার ওই কোম্পানির বিভিন্ন হাই উচ্চতর কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট করার জন্য, বুঝছেন। তো হুম, একজন কর্মকর্তা ওই এরকম একটা আইফোন নিয়ে আপনার হচ্ছে একটা রেস্টুরেন্টে বা কফি শপে গেছে, খায় আইফোনটা ওখানে ফেলে রেখে চলে আসছে। অথচ অ্যাপল কিন্তু অ্যানাউন্সই করেনি যে আমরা এই মডেল নিয়ে ডেভেলপ বা গবেষণা করতেছি, বুঝছেন। তো হুম, ওইটা পাইছে একজন ইউটিউবার সম্ভবত। হুম, তারপরে সে মনে করেন যে পাওয়ার পরে প্রথমে তার বিশ্বাস হয়নি, পরে দেখলো যে না এটা আসলে অ্যাপলের একটা সিক্রেট একটা প্রজেক্ট। তারপরে সে সুন্দর করে ইন্টারনেটে বিভিন্ন ব্লগ সাইটে এটা সেটা মনে করেন আপলোড করে দেয়, তারপর ওইটা নিয়ে মনে করেন যে দুনিয়ার কাহিনী। তো হুম, অ্যাপলের মতো প্রতিষ্ঠানে এই জিনিসটা হয়ে গেছে। স্বাভাবিক। আচ্ছা, আমি ভাবছিলাম ওই ঘটনাটা বলবেন, আমি আরেকটি ঘটনা পরে বলবো, বুঝছেন না? অবশ্যই। আচ্ছা, আচ্ছা বললেন পরে। আচ্ছা, এবার হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে কি যে ইট ইজ ডিফিকাল্ট টু ডিটেক্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটেম্প। এইটা একদম সত্য কথা। আপনি মানে খুব কঠিন এটা, কারণ মানুষ মানুষ যদি ভায়োলেট করে, ও মানুষ অনেক ক্রিয়েটিভিটি আছে সে ভায়োলেট করার জন্য। এত সোজা না জিনিসটাকে আপনি ইয়া করা, আহ, এটাকে ডিটেক্ট করা যে আক্রমণ হচ্ছে, এটা আসলেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না লেজিটিমেট, এটা কিন্তু বোঝাটা কিন্তু আসলে কিন্তু অনেকখানি কঠিন। এরপরে হচ্ছে কি যে কোনো মেথড নাই যেটা আপনি ব্যবহার করতে পারবেন কমপ্লিট সিকিউরিটি এনশিওর করার জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক থেকে। কোনো মেথড নাই, হ্যাঁ, কোনো মেথড নাই। তো এরপর হচ্ছে যে দেয়ার ইজ নো স্পেসিফিক সফটওয়্যার বা হার্ডওয়্যার, আমি একটু আগে বললাম কোনো স্পেসিফিক সফটওয়্যার হার্ডওয়্যার নাই যেটা দিয়ে আপনি আসলে ডিটেক্ট করতে পারবেন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা, এরকম কোনো কিছু নাই। এখন কিছু ফেজ দেখি, হ্যাঁ, কিছু ফেজ দেখি যে ফেজের মাধ্যমে আপনারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে কি যে আপনি রিসার্চ করবেন টার্গেট কোম্পানি সম্বন্ধে। সেটা হচ্ছে কি যে আপনি যে টার্গেট আছে সেই টার্গেটকে আপনি রিসার্চ করলেন, করে ডাউনস্টার বলতেছি, রিসার্চ করে আপনি সেই টার্গেট সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করবেন। এটা কি কি হতে পারে? ডাউনস্টার ডাইভিং হতে পারে, তার ওয়েবসাইট হতে পারে, তার এমপ্লয়ি হতে পারে, কিংবা কোম্পানিতে ট্যুর দিতে পারে। এটা হচ্ছে কি আপনি টার্গেট করলেন। আমি আপনাদেরকে একটা মজার জিনিস বলি, আপনাদেরকে বলছি কিনা জানি না, আমি কি আমাদের কোম্পানি ভিজিটের কথা কি বলছি? কিসের কথা? আমাদের অফিস ভিজিটের কথা কি আপনাদের বলছি? না, জি স্যার, বলছিলেন জি যে স্যার। ভিজিট করলে পুরস্কার। পুরস্কার না গিফট থাকবে, বলছি না? যাক, আলহামদুলিল্লাহ। তো এই যে কি করবেন আপনারা, এসে তো ভিজিট করবেন, ভিজিট করে কিন্তু আপনারা ইয়া পাবেন, গিফট আপনারা পাবেন। আপনারা কি করবেন, আপনারা আসলেন, আইসা কোম্পানি ট্যুর দিলেন। আপনার যদি এখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে টার্গেট করা লাগে, আপনি কিন্তু কোম্পানি ট্যুর দিয়ে কিন্তু দেখে গেলেন যে আসলে কে কোথায় বসে, কি করে, কোন জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আপনারা আগে থেকে দেখে গেলেন কিন্তু। এবং দেখে গিয়ে আপনারা কি করলেন, রাত্রেবেলা বাথরুমের জানলা দিয়ে আপনারা ঢুকে পড়লেন হইতেছে এই ক্রিয়েটিভ আইটির কোনো কিছু একটা ক্ষতি করার জন্য, অথবা কোনো কিছু একটা মানে অসাধু কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য। ঠিক আছে? তাহলে তাহলে ক্রিয়েটিভ আইটিতে কোনোদিন যদি ফিজিক্যাল পেন টেস্ট করি তাহলে বাথরুম দিয়ে ঢোকা লাগবে। বাথরুমে ঢোকা লাগতে পারে। আচ্ছা, ব্যাক ডোর তো এক্সপোজ করে দিলেন।
আচ্ছা, এটাই ব্যাকডোর না ভাইয়া? হ্যাঁ বুঝি নাই। এটাই ব্যাকডোর। হ্যাঁ এটাই ভেক্টর, হ্যাঁ। আচ্ছা, তো এখন আরো আছে। একটু একটু। তাহলে তো ভাই আপনার ক্রিয়েটিভিটি ফ্লসটা বলে দিলেন আপনি। ফ্লস বললে খারাপ হয় না, একটু র্যানসম অ্যাটাক মারেন, কয়েকটা টাকা পয়সা নেন। এটা আপনার, আচ্ছা স্যার আসুক। উনি শুনতেছে, একদম। সামনে আছে। কিসের কিসের ransom? না না, বলতেছি আপনি তো স্যার ক্রিয়েটিভিটি ফ্লসটা বলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, বলে দিলাম তো, এখন কি করবেন? এই যে আমার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি কিন্তু বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি যে ফার্স্টে আপনি কমার্স সম্বন্ধে রিসার্চ করবেন, তারপরে একজনকে টার্গেট খুঁজে বের করতে হবে, একটা টার্গেট, একটা পার্সন। ওই যে উইকেস্ট লিঙ্ক আছে না, উইকেস্ট লিঙ্ক বলতেছি, এরকম একটা পার্সন খুঁজে বের করতে হবে যার অবস্থা হচ্ছে খুবই নড়বড়া। না হলে তার মনে করেন সে কোম্পানির উপর এত বিরক্ত, এত ত্যক্ত, এত বিরক্ত যে সে কোম্পানি যদি একটু মানে সে যদি কোম্পানিকে বা কোম্পানির মেম্বারদেরকে যদি সে যদি একটু বাস দিতে পারতো, সে অনেক খুব মজা পাইত। এরকম একটা পার্সনকে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনারা ওই তামিল ছবি দেখছেন না? দেখবেন যে তামিল ছবিতে ওই যে একটা টুইস্ট আসে, টুইস্টের পরে ওই নায়ক করে কি যে শত্রুপক্ষের ভিতরে যখন সে ইনফিলট্রেট করে, দেখবেন খুঁজা সে সবচেয়ে কমেডিয়ানটাকে কিন্তু সে খুঁজে বাইর করে। বের করার পরে ওর সাথে বিভিন্ন রকমের কৌতুক করে, কৌতুক করে কিন্তু তার কাছ থেকে ইনফরমেশন করে। ইনফ্যাক্ট চাইলে তাকে দিয়ে কোনো ম্যালিশিয়াস কিন্তু কাজও ঘটায় নাই। দেখছেন না আপনারা নাকি? না তামিল ছবি দেখেন না আপনারা? আমি তামিল ছবি যে খুব দেখি তা কিন্তু না, এটা আমি বললাম আর কি। দুই একটা যে দেখায়, মোস্ট অফ দেম কেসে কাহিনী গুলো এরকমই থাকে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার মনে হচ্ছে মুভি তেমন একটা কেউই দেখে না, এই কারণে তামিল মুভিতেও ইন্টারেস্টেড না। না আমার তো মনে হলো তাই দেখতেছিলাম। দেখতাম এক সময়, বেশি করে দেখতাম, এখন সময় পাই না। হ্যাঁ না স্যার, আমি আসলে অনেক মুভি দেখি। বয়স হয়ে তামিল গেছে মুভির তো। একটা, ইন্ডিয়ান মুভির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফিজিক্স কাজ করে না, ফিজিক্স রুল গুলো ওইগুলাতে। হ্যাঁ, এটা দেখতে কিন্তু মজা, আপনি ফিজিক্স কাজ না করতে ভালো লাগে তাই না? হ্যাঁ। তো অবশ্যই। আচ্ছা নেক্সট যাই আমি। নিউটনে বলে যাওয়া উচিত ছিল, আমার এই হচ্ছে তিন সূত্র মহাবিশ্বের সকল জায়গায় কাজ করবে, ইন্ডিয়ান সিরিয়াল বাদে। হ্যাঁ এই তো এক্স্যাক্টলি। আচ্ছা না না গাই, তো এখন কি বলে, আমি কি বললাম যে যে ফ্রাস্ট্রেট থাকে তার সাথে একটা রিলেশন কিন্তু বিল্ড আপ করে, তাই না? দেখছেন? তো এরকম একটা রিলেশন বিল্ড আপ করতে হবে, বিল্ড আপ করতে হবে, তার সাথে খাই গল্প খাতির টাতির করে চা টা খাওয়াই টাওয়াই নিয়ে, তারপরে এই যে আপনি একটা খাতির করলেন, এই খাতিরের এখন হইতেছে একটা সুযোগ নিতে হবে। যেহেতু সম্পর্ক ভালো হয়ে গেছে, আপনি বললেন যে আচ্ছা ভাই ব্রাদারের খাতিরে, ভাই ব্রাদারের খাতিরে এই কাজটা করে দেন, ভাই ব্রাদারের খাতিরে আপনি ইনফরমেশনটা দিয়ে দেন, ভাই ব্রাদারের খাতিরে আপনি এই জিনিসটা আপনি করে দিবেন। আপনি মনে করলেন যে ক্রিয়েটিভিটিতে আসলেন, এসে এরকম একটা একটা লোক খুঁজে বাইর করলেন যে হচ্ছে এরকম ফ্রাস্ট্রেটেড, তাকে বললেন যে ভাই, হাতে ভালো করলেন, হ্যাঁ, করার পরে বললেন যে আপনি একটা কাজ করেন, আমি রাত্রেবেলা অফিস দেখতে কেমন লাগে আমি কখনো দেখিনি, আমার 7 জন্মের বংশে কেউ দেখে নাই রাত্রেবেলা অফিস দেখতে কেমন লাগে। আপনি রাত্রেবেলা অফিসটা খুলবেন, খুলে আমার জন্য রেখে যাবেন, আমি রাত 3টার সময় একটু অফিসটা খুলে দেখবো যে কেমন লাগে। হ্যাঁ, অন্ধকারের ভিতরে অফিস দেখতে কেমন লাগে নাকি? তখন সে কি করলো, আপনার জন্য রাত্রির সময় অফিস খুলে রেখে চলে গেল। এত সোজা। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে কি, টাইপ অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কত রকমের, এখানে কয় রকম দেখা যায় বলুন তো? 3 রকমের: হিউম্যান বেসড, কম্পিউটার বেসড, মোবাইল বেসড। চলেন প্রথম আমরা দেখি হিউম্যান বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা হিউম্যান বেস আর কি। সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি ইমপারসনেশন, অর্থাৎ ছদ্মবেশ ধরা। আপনারা ওই এই জিনিসটা খুব ভালো জানেন, আপনারা যারা ওই যে নাটক সিনেমা মুভি দেখেন, ছদ্মবেশ নিয়ে কিন্তু মানুষ ধরে কিন্তু কাজ করে।
তাই না? তো এই ছদ্মবেশ ধরে কাজ করার ব্যাপারটা হইতেছে এই হিউম্যানদেরকে আক্রমণ করা। যে ছদ্মবেশ ধরে বসে আছে, সে ছদ্মবেশে দেখা যাচ্ছে যে আপনার সাথে কাজ করতেছে, কিন্তু আপনি জানেন না যে সে আসলে ডিফারেন্ট একটা পার্সন। হ্যাঁ, তো এটা হইতেছে ইমপারসনেশন। এরপরে হচ্ছে ফিশিং। এটা হইতেছে ভয়েস ওভার ফিশিং বলে এটাকে, ফিশিং। এই ভয়েস ওভার ফিশিং মানে হচ্ছে কি যে ফোন কল করে বলে না যে আমি বিকাশ থেকে বলতেছি, হ্যাঁ, জি ভাই। তো অথবা বিটিআরসি থেকে বলতেছি। এই যে জিনিসটা, এটা তো সবাই সবাই আমরা পরিচিত এর সাথে, তাই না? তো এটা হচ্ছে হচ্ছে কি ফিশিং টার্মটা আসলে। তারপর জিনের বাচ্চা। জিনের বাচ্চা, হ্যাঁ, জিনের বাচ্চা আছে। এই যে আমার দেখেন গলাটা ভাঙ্গা, কি গ্যারান্টি আছে যে আপনার তো কেউ আমাকে তো ফিজিক্যাল দেখতে পাচ্ছেন না? কি গ্যারান্টি আছে যে আসলে আমি যে ক্লাস নিচ্ছিলাম সেই পার্সন থেকে অন্য কাজও এসে ক্লাস নিচ্ছে? ভয়েস তো সেম না, তাই না? মাসুদ ভাই, আমার একটা খুব সুন্দর বুদ্ধি মাথায় আসলো, বুঝছেন? তো একদিনকে রাফসান স্যার বললো না, যে স্যার বললেন না আপনি যে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু করতে চাই টিম নিয়ে যেন কাজ করি। হ্যাঁ, তা হ্যাঁ। আমি আমি ভাবতেছি যে আমরা যদি এই ব্যাচ থেকে কোনো টিম করি, তার নাম দেবো হচ্ছে জিনের বাদশা সাইবার সিকিউরিটি কনসালটেন্সি। আমার নামটা অসম্ভব পছন্দ হয়েছে, এটা বিশ্বাস করবেন না। জি ভাইয়া, জি, জিনের করা বাদশা যায়। সাইবার সিকিউরিটি কনসালটেন্সি। হ্যাঁ, হ্যাঁ, অসম্ভব পছন্দ হয়েছে, যাক। এটা ভালো একটা নাম দিচ্ছেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে ফিশিং। এরপরে হচ্ছে ইভসড্রপিং। ইভসড্রপিং কি জিনিস? এটা একটা ইংলিশ ওয়ার্ড। এটা হচ্ছে কি, ওই যে আপনার ওই আড়ি আড়ি পেতে পাতি। শোনা বোঝায়, ওই আড়ি পাতা জিনিসটাই হচ্ছে কি ইয়া। এরপরে হচ্ছে কি শোল্ডার সার্ফিং। এটা হচ্ছে ওই কাঁধের উপর দিয়ে উকিতে দেখা, আপনি কার সাথে চ্যাট করতেছেন, কার সাথে কমিউনিকেশন করতেছেন, আপনার প্রোডাক্ট যে পাঠাচ্ছেন ক্লায়েন্টের কাছে, সে প্রোডাক্টে আপনি সর্বশেষ প্রাইস কত রাখছেন, এই জিনিসগুলো কিন্তু কাঁধের উপর দিয়ে কিন্তু দেখা সম্ভব। এরপরে হচ্ছে কি যে ডাম্পস্টার ডাইভিং। এটা নিয়ে মনে ডিসকাস করছি আমি এর আগেও, ওই যে পাসওয়ার্ড প্যাকিং এর সময়। এটা হচ্ছে কি যে আপনার ওই যে ময়লা ঝুড়িতে লাফ দেওয়া, অর্থাৎ আপনারা যে আশপাশে যে ময়লার ডাস্টবিন দেখেন, সবাই গিয়ে একবার করে চুবানি দিয়ে আসবেন আর কি। না, ঠিক এটা আছে? ইনফরমেশন ডাস্টবিন। হ্যাঁ, ইনফর্ম ইনফর্ম ডাস্টবিন নয়, ডাস্টবিন মানে সে ডাস্টবিন মানে একদম সে ময়লা ঝুড়ি। এটা কোনো ইয়া নাই, মানে কোনো রূপক অর্থ না, একদম কোনো মেটাফর না, এটা একদম লিটারাল। ডাস্টবিন ঘাটে দেখা যাচ্ছে কোনো একটা ইনফরমেশন পেলেন, কারো ব্যাংকের অ্যাড্রেস পেলেন, কারো ব্যাংক অ্যাকাউন্ট পেলেন, আপনি একজন আপনার কলিগকে দেখলেন যে সে আহ, ময়লা ধুতে কাগজ ফেলে দিল, আপনি গিয়ে দেখলেন যে সেটা হইতেছে একটা বুথের রিসিপ্ট। আপনি স্বাভাবিক ধরে নিতে পারেন যে ওই ব্যাংকে তার হয়তো বা অ্যাকাউন্ট আছে। তো এরপরে হচ্ছে ডাম্পস্টার ডাইভিং কিন্তু মানে আমরা যতটুকু ইয়া মনে করতেছি আসলে কিন্তু ততটুকু কম গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা কিন্তু হুম, অনেকে হেলাফেলা মনে করে। তা তো অবশ্যই। অবশ্যই অবশ্যই। সবাই এটাকে মনে করে কি ইয়া ফেলে দিছি, ময়লা ঝুড়িতে আবার কেউ হাত দিবে নাকি, নোংরা জায়গা তো। ট্রাস্ট মি, যারা হাত দিবে তারা বাসা থেকে গ্লাভস গ্লাভস পরে এসে কিন্তু হাত দিবে, ঠিক আছে? সো ওইটা নিয়ে আপনারা একদম হেডেক নিয়েন না। কেউ যদি যাইতে চাই সে ঠিকই চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি রিভার্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, উল্টা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আপনি টার্গেটের কাছে না গিয়ে আপনি টার্গেট এমন ভাবে একটা ব্যবহার করলেন, নিজেকে বিহেভ করলেন যে টার্গেটই আপনার কাছে চলে আসতে বাধ্য হল। সেটা হচ্ছে আমার রিভার্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফর এক্সাম্পল, আমরা তো এখানে সবাই যারা আছি এখানে সবাই কিন্তু টুকটাক ভালোই পড়ালেখা কিন্তু জানি, বুঝি। টেকনোলজি সম্বন্ধে মোটামুটি আমরা ম্যাক্সিমাম এখানে হয়তো সাউন্ড আছে। ফোন কেমনে চালাতে হয় আমরা জানি, কম্পিউটার কেমন চালাতে হয় সেটাও হয়তো আমরা জানি। এখন আপনি দেখলেন যে যাইতে পথে রাস্তায় একটা লোক, সে লিখে রাখছে, ভ্যানের মধ্যে বসে লিখে রাখছে, তার হার্ডওয়্যার অনেক ইকুইপমেন্ট রয়েছে, ভোরে ছাতা মাথায় দিয়ে লিখে রাখছে যে এইখানে কম খরচে অথবা কোনো কস্টিং ছাড়া কম্পিউটার ঠিক করে দেওয়া হয় বা ল্যাপটপ ঠিক করে দেওয়া হয়। তা আপনি গেলেন, যে আপনার ল্যাপটপ প্রবলেম নিয়ে গেলেন,
সেও সুন্দর করে বসে সে ল্যাপটপ প্রবলেমটা ঠিক করলো। ঠিক করতে গিয়ে আপনার কম্পিউটার সে ম্যালওয়্যার বা ভাইরাস সে ঢুকাই দিয়ে চলে আসলো। হ্যাঁ, চলে আসলো বলছি, ম্যালওয়্যার বা ভাইরাস সে ঢুকাই দিল। আর আপনি বাড়ি চলে আসলেন, আপনার কম্পিউটার ঠিক হয়ে গেছে বলে, তখন কিন্তু কি যে আপনি কিন্তু জানেন না যে ম্যালওয়্যার দিয়ে জিনিসটা ইয়া হলো, কি বলে, ওই যে ইনফেক্টেড হলো। আরো একটা সিস্টেম বলি, মনে করেন যে একজন লোক ওই যে রাস্তায় সিম বেচে না, দেখছে না সিম, মোবাইল কোম্পানি সিম বেচতে রবি ছাতা নিয়ে বসে থাকে, গ্রামীণ ছাতা নিয়ে বসে থাকে। হ্যাঁ, দেখছি দেখছি। এখন এরকম একটা ঘটনা ঘটে যে একজন মানুষ সে ফেসবুকের লোগোওয়ালা ছাতা নিয়ে বসে আছে, বসে বলতেছে যে এখানে ফেসবুকের প্রবলেম সলভ করে দেওয়া হয় শুধুমাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। এখন আমাদের মুরব্বী যারা আছে ওনারা তো সবাই ফেসবুক চালায়, কিন্তু কমেন্ট সম্বন্ধে কিন্তু ধারণা কিন্তু কম। ও চলে গেলেন কি 50 টাকাই তো বিষয়, আমি একটু যাই একটু দেখাই নিয়ে আসি আমার ফেসবুকের কি প্রবলেম আছে, এই প্রবলেমটা করতে পারতেছি না, আমি ফেসবুকে ফটো পোস্ট করতে পারতেছি না, আমি এটাকে একটু পোস্ট করার ব্যবস্থা করি। তখনই তো মনে করেন যে তার কাছে কি করলে, যে সে নিজেই মুরব্বী, উনি নিজেই চলে গেলেন হইতেছে ইয়ার কাছে, অ্যাটাকারের কাছে। তো এটা হচ্ছে কি যে আমাদের রিভার্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওই মুরব্বির ফোন দেখাচ্ছে হ্যাক ট্যাক করে তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে, সেখানে হয়তো বা কোনোভাবে SMS ওটিপি ফরওয়ার্ডিং এর মাধ্যমে সে তার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেসটা সে নিয়ে নিল, কিংবা লার্জ অ্যামাউন্ট অফ ট্রানজাকশন করে দিল। দেয়ার ইজ এ পসিবিলিটি। এখন জিনিসটা বুঝতে পারলাম, অনেকটা ফিজিবল না লাগলেও বিষয়গুলো কিন্তু আসলে অনেক খালি কিন্তু সত্য। তো এই জন্য আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। হ্যাঁ, কারণ এর আগে আমি ওই যে সিম দেখতাম, এই যে রাস্তার মোড়ে সিম বেচতো যে আগে, ওই জিনিসটা আমার কাছে খুবই সন্দেহপ্রবণ লাগতো। সিম দিচ্ছে, সিম অ্যাক্টিভ করে দিচ্ছে, আদৌ এটা সিম টেম্পার করা সিম কিনা কিভাবে আমি জিনিসটা কনফার্ম হবো আর কি। যদিও এখন পর্যন্ত যে কয়জন এভাবে সিম কিনছে প্রত্যেকের সিমে লেজিটিমেট ছিল, আমি অ্যাটাকিং এর কোনো ইয়া পাই নাই, রেকর্ড পাইনি, তারপর কেন জানি আমার কাছে বিশ্বাস হতো না, বিকজ অফ রিভার্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর তো আপনার ওই যে, আমি তো কয়েক মাস আগে দেখছিলাম কোন চ্যানেলে যেন রিপোর্ট দিল হচ্ছে আপনার ওই বাংলা লিংকের একজন হচ্ছে এরকম রাস্তায় ধরছে, বুঝছেন আসলে। আমাদের তো ন্যাশনাল যে যে ডাটাবেসটা আপনার ওই যে এই এনআইডির যে ডাটাবেস, তো হ্যাঁ, ওইখান থেকে আপনি ডাটা চুরি করে আপনার অ্যাক্টিভ করা সিম গুলো আসলে দেখা যাচ্ছে আপনার নামে আরো 2-3টা সিম খোলা আছে কিন্তু আপনি জানেন না, সেগুলো মনে করেন যে বিক্রি করতেছেন, এনআইডি হ্যাঁ, ছাড়াই সিম কিনা যাচ্ছে। হচ্ছে কোন হ্যাঁ, টিভিতে যেন দেখছিলাম। এটা এটা শুনেন, এটা কি করে জানেন? ওই মানে আমাদের মতো যারা সচেতন তাদের ক্ষেত্রে না, ওই ধরেন একটা বুড়া মানুষ গেল, কথার কথা আর কি, বুড়া মানুষ গেল একটা সিম কিনতে, তাদের আপনার হাতের ছাপ প্রথমে একটা নিয়ে এসে একটা সিম অ্যাক্টিভ করছে। তো এমন একটা ভাব ধরছে যে আরে বুঝলাম না, আঙ্গুলের ছাপ হইতেছে না কেন, ওইটা কি আচ্ছা মুরব্বী আবার দেন, একটা সিম কিন্তু অ্যাক্টিভ করে ফেলছে। তো ওইটা কি করছে, আবার একটা দিল, আবার বলছে ধুত তুরি কি হইলো, মানে ডিভাইসে কোনো সমস্যা টমস্যা নাকি, হইতেছে না কেন। ওইটা নিয়ে কিন্তু দ্বিতীয় সিম অ্যাক্টিভ করে ফেলছে, আবার নিতেছে। তো আবার নিয়ে কি করছে, ও মানে তৃতীয় সিমটা মনে হয় দিল ওর। তো ওই দ্বিতীয় সিমটা যে ওনার নামে অ্যাক্টিভ হয়েছে, ওইটা কিন্তু আপনার ওই যারা ক্রাইম করে তাদের সাথে তো একটা লিঙ্ক থাকে, তাদের সিন্ডিকেট থাকে, তাদের কাছে বিক্রি করে দেয়, বুঝছেন না? বুঝতে পারছি। মাসুদ ভাই অনেক বুদ্ধিমান একটা মানুষ, জিনিস বলতে লাগছিলাম মানুষ বলছি কিছু। না, এটা আসলে এরকম হয় ভাই। তা তো অবশ্যই। এরকম করছেন টরছেন নাকি, যুগ টুক তো আছে নাকি এরকম না না ভাই, সিন্ডিকেট? আমি এরকম করি নাই, কিন্তু জাস্ট আমি এটা নিয়ে আমার তবে স্যার একটু আপনার ওই যে আপনার এই ফেসবুকের বুদ্ধিটা আমার খুব সুন্দর লাগছে, যে বৃদ্ধ বৃদ্ধ মানুষ কেউ কাউকে ওইভাবে ইয়ে করে নিয়ে আসে, মানে হ্যাঁ, ট্যাবের মধ্যে ফেলে তার ফেসবুকের থেকে তার ফোনের থেকে গুরুত্বপূর্ণ তথ্য মতো হাতে নেয়। হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখে না, অ্যাপ্লাই করবেন, পুলিশ কেস হবে, তখন আমি যাবো আপনাকে ধরতে, টেনশন নেন না। দরকার নাই, জীবন কেবল শুরু হচ্ছে আমার। আচ্ছা, এবার নেক্সট আসি। নেক্সট হচ্ছে কি পিগি ব্যাকিং। পিগি ব্যাকিং হলো গিয়া যে আপনারা এই যে হচ্ছে কি যে স্কুল কলেজে বা ভার্সিটিতে, পিঠে স্কুল চড়ে কলেজে আর না কি, হয় মানে ভার্সিটিতে পিঠে খুব চড়ে বেশি একটা হয়। ইয়ে করা আর কি, হ্যাঁ, বুঝি না। মানে পিঠে চড়ে আর কি, কারো পিঠে চড়ে ইয়া করা আর কি, এটাই বিগি ব্যক্তি। না, 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 এটা হচ্ছে কি যে আমি তো এরকমই নিজেকে, করছিলাম। না, নিজেকে হইতেছে জাহির করা,
ওই এটা ভার্সিটি হওয়ার বেশি করে, ভার্সিটিতে ওই পোলাপান আইডি কার্ড নিয়ে যায় না, না গিয়ে ওরা ওই ইয়ার করে, ওই যে গেটে যে থাকে ওই গেট আলারে মামা চাচা ডাইকে সেটা ঢুকে পড়ার চেষ্টা করে। এমন অনেকে আছে যে ঢুকছে কিন্তু সে কিন্তু ওই ভার্সিটি স্টুডেন্ট না, অত সে হচ্ছে ওভাবে ঢুকছে, আইডি কার্ড তো সে শো করে নাই, এখন দাঁড়ানো টের পাইতেছে না যে আসলে সেও কিন্তু এখানকার স্টুডেন্ট না, বাইরের পার্সন। তো পিকি প্যাকিং হচ্ছে কি যে আপনাকে নিজেকে জাহির করার চেষ্টা করা যে সে একজন লেজিটিমেট পার্সন, সে কোনো কারণে তার আইডেন্টিটি ভুলে গেছে, বা ভেরিফিকেশন মেথড যেটা আছে ডিভাইস বা এনিথিং সে ভুলে গেছে, তাকে এখন ম্যানুয়ালি অ্যাক্সেস দিতে দেওয়া হোক, এটা হচ্ছে পিকি প্যাকিং। এরপরে হচ্ছে কি টেল গেটিং। টেল গেটিং হচ্ছে কি যে লেজে লেজে যাওয়া আর কি, লাঞ্জায় লাঞ্জায় যাওয়া, অর্থাৎ হচ্ছে কি যে মনে করেন যে কোনো একটা জায়গায় ক্রাইম হয়েছে, এখন সেই ক্রাইমের ভিতরে কিন্তু এই যে দেখছেন না যে পুলিশ টেপ দিয়ে রাখে, চারপাশে টেপ দিয়ে ঘেরাও করে রাখে, ক্রাইম হয়েছে, এখন এখানে কিন্তু পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারা সম্ভব না। তো এখন মনে করেন যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি কি করলেন যে উনি ওই ঢোকার চেষ্টা করলেন, উনি এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি মনে করেন যে ঢুকবেন, and উনার সাথে সাথে আরেকজন লোক আসতেছে, এমন ভাব সে নিয়ে আসতেছে যে সে যেন ওই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে কিন্তু সে আসলে কাজ করতেছে, প্রাইভেট ডিটেকটিভ বা সামথিং এলস, বা জার্নালিস্ট। তো আদার যে পুলিশ মেম্বার যারা আছে, and যেহেতু বড় পুলিশ বড় অফিসার আসতেছে, সবাই কিন্তু কেউ কোনো কথা বলতেছে না, তো ঠিক আছে সাথে কে আসছে কে জানে। আবার এদিকে সুপারিনটেন্ডেন্ট পুলিশ হয়তো টের পাইলো না আসলে কে আসতেছে, উনি পিছিয়ে পিছিয়ে চলে আসতেছে, টের পাইনি। তো এই যে জিনিসটা পিছিয়ে পিছিয়ে চলে আসা, এটা হচ্ছে আমার ডেলিগেটিং। এরপর হচ্ছে কি যে ডাইভার্সন থেফট। ডাইভার্সন থেফট জিনিসটা হচ্ছে যারা ওই অ্যাকশন মুভি দেখেন কিংবা কমেডি মুভি দেখেন, এই জিনিসটা তারা কিন্তু দেখতে পান। সেটা হচ্ছে কি যে ওই ইয়া দেখবেন, কি বলে, নায়ক দেখবেন যে ইয়া করার জন্য, তার উদ্দেশ্য সাকসেস করার জন্য অন্য একজন সেকেন্ড একজন পার্সনকে দিয়ে প্রতিপক্ষের কাছে মনে করেন যে পাঠাই দিল, সে যে ওখানে প্রতিপক্ষকে সে ইয়া করে লাগলো, কথায় বার্তা বা যে কোনো একটা কারণে তার দিকে অ্যাট্রাকশন ধরে রাখলো, এবং নায়ক লোকের পিছন থেকে যায়, তার যে জিনিসটা করা দরকার বা যে জিনিসটা আনা দরকার সে চুপ করে চলে আসলো, এটা হচ্ছে ডাইভার্সন থেফট। বুঝতে পারলাম কিনা? জি ভাইয়া। আচ্ছা, এরপর হইতেছে হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ মানে হইতেছে, এটা হইতেছে মধুর কি জানি ওটার নাম, ট্র্যাপের বাংলা কি? ফাদ। ফাঁদ, হ্যাঁ মধুর ফাঁদ। মনে করেন যে আপনাকে আমি মধু দিলাম, তারপর সে মধু দিয়ে খাইতে দিলাম, আপনি মধু খাই গেলেন, খাওয়ার পর আপনি মনে করেন যে চোখে কিছু দেখলেন না, তাহলে মধু দিয়ে আপনাকে ফাঁদ তৈরি করে দিলাম নাকি? ব্যাপারটা এরকম নাকি? জি ভাইয়া। মানে আহ, মধু দেখলে যেরকম ইয়ারা ওই আকৃষ্ট হয় না, পিঁপড়ারা হ্যাঁ, আকৃষ্ট হয়, হ্যাঁ, মানে মানে এরকম আর কি। আপনাকে এমন একটা জিনিস অফার দিলাম যেটা আপনি লোভে, আপনি কোনো লোভ সাথে পারলেন না, লোভে লোভে আপনি চলে আসলেন। আচ্ছা, এরপর হচ্ছে বেইটিং। বেইটিং কি জিনিস? এটা হচ্ছে বেইট দেওয়া, অনেকটা ওই ইয়ার মতো, হানি টাইপের মতো অনেকটা। আপনাকে একটা বেইট দেওয়া হয়েছে, সেটা আপনি খাইলেন, খাওয়ার পরে আপনি ধরা খাইলেন। এরপরে হচ্ছে কুইড কো প্রিউ, সরি কুইড প্রো কিউ। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে জোস একটা জিনিস, এইটা আমরা সবাই করি। আমার মনে হয় বাঙালি 100% বাঙালি এই কুইড প্রো কিউ অ্যাটাকটা দেয়, সবার সাথে দেয়, সবার সাথে, কলিগ, বন্ধু বান্ধব, তারপর হইতেছে পাড়া প্রতিবেশী, সহপাঠী, আত্মীয় স্বজন, হ্যাঁ, এটা কি পরিবারের ভাই ফ্যামিলি, কাপড় সব মারা? সবকিছুতে হইতেছে এই কুইড প্রো কিউ মানুষ করে। বাঙালি জাতির ভিতরে এইটা একদম রক্তে রক্তে রন্ধে রন্ধে মিশে গেছে। কি কি জিজ্ঞেস করলেন? কাপড় মারা ভাই, ভাইয়া। না, ফাপড় মারা না। খালু ডাকা, মামা খালু। মামা কালো টাকা। এটা আমার হচ্ছে, চিনো আমি কে? না না না, এটা হচ্ছে যে আহ আপনাকে আমি একটা কাজ কইরা দিব, এর বিনিময়ে আপনি আমাকে এই কাজটা কইরা দিবেন। বুঝতে পারলাম জিনিসটা? কিছুটা। জি ভাইয়া। আহ, গিভ এন্ড এরকম টেক। গিভ অ্যান্ড টেক।
আবার এমনও আছে যে আপনাকে কাজটা করে দিছিলাম, এখন কিন্তু আপনার এই কাজটা করে দেওয়া উচিত। এত বুঝতে ফিল পারলেন? মতো নীরবতা, হ্যাঁ, কেউ কোনো কথা বলতে না, তাই তো? কেউ কথা বলতেছেন কারণ আজকে ক্লাসটা সবার মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝছেন? সবাই আগ্রহে বসে আছে যে আমরা কখন কাইন্যাক্সে যাব, কখন আমরা হ্যাটাক করে এক করে উঠে দেবো। কি পেঁচাল দিতেছে, এইসব পেঁচাল কোনো কাজে লাগবে না কিছু বলে। না ভাইয়া, মজা লাগতেছে, স্যার সিরিয়াস। মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আজকে রহমতুল্লাহ স্যার অসুস্থ নাকি? মাঝে মাঝে এগুলো জি না, দরকার। জি না স্যার, জি না স্যার, দেখতেছি যে মানে কত সিস্টেম হইতে পারে, আমার তো আবার এগুলার জানা নাই। সত্যি কথা বলতে কি আমি জানি না এই জিনিসটা এগ্রি কেন জানি না। রহমতুল্লাহ স্যার তো মনে হয় ফুললি, আপনি তো মাদ্রাসা স্টুডেন্ট না, পুরোটাই জি আপনার স্যার। মাদ্রাসা কাটছে। আমার অনেক কাছের একটা বন্ধু আছে, অনেক কাছের বন্ধু, হ্যাঁ, ছোটবেলার ফ্রেন্ড। হ্যাঁ, তো ও হইতেছে ওর ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা, কিন্তু ওই ইন্টারমিডিয়েট পরে এসে হচ্ছে ওর জেনারেল লাইনে চলে আসে। আপনারা ম্যাট্রিককে কি বলেন, ম্যাট্রিক? স্যার আমাদের এই মেট্রিকটা তো আমাদের তো কমি মাদ্রাসার সিলেবাসটা ভিন্ন রকম, তো আচ্ছা, বললে না তো বোঝা না যাবে না। না না না, আরেকটা যেটা ওইটা যে আলিয়া ভাবে চিন্তা করলে আমাদের মেট্রিকটা তো হলো মানে দাখিল। দাখিল, হ্যাঁ ও দাখিল, দাখিল পরে হয় আলিম, হ্যাঁ প্রথম হ্যাঁ। দাখিল। ওটা আলিম। তো ওই দাখিল পরীক্ষা দিয়ে তারপরে ও ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে গেছিল। তো জি তখন হইতেছে ওর সাথে বন্ধুত্ব আর কি। তো আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুত্ব এখন টিকে আছে। তো ও বলতো যে মাদ্রাসাতে পড়লে, আহ, এটা জানি না অন্য দেশের কি অবস্থা, আমাদের দেশে ম্যাক্সিমাম তারা ওই প্যাচ গোজ বোঝে না। তারা খুব আসলে মানে ভালো হয় আর কি। হ্যাঁ, তারা দুনিয়ার মার প্যাচ এগুলো বুঝতে পারে না, যে কত রকমের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফিশিং যে হয়, এগুলো তাদের কোনো ধারণা থাকে না। এটা সত্য নাকি ঘটনা? জি, সত্য না তো? এই এই ক্ষেত্রে স্যার অনেকটা সত্য, কারণ হলো মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসার এটা হলো কি, আমরা তো মানে বাহিরে বের হওয়ার খুব একটা পাই না, আমরা খুব সুযোগ নাই ভিতরে। আর কি। জি, হ্যাঁ যার কারণে মানুষের সাথে মেশাটা ওরকম হয় না, এই কারণে অভিজ্ঞতার ক্ষেত্রে কিছুটা মানে আমাদের গ্যাপ আছে। যেমন এই যে এই বিষয়গুলো, এগুলো যেমন আমার কল্পনার বাইরে ছিল যে হ্যাঁ এরকম হইতে পারে। কারণ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা তো ভাবি এভাবে যে এগুলো সবগুলো আমানতের খেয়ানত হবে। হ্যাঁ, হ্যাঁ, সব। এই সবগুলো যার এক এক কারণে কাতারে, এক কাতারে। এক কাতারে সবগুলো আমানতের খেয়ানত, তো এখন হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা কখনোই মানে চিন্তা করতে পারি না, কারণ এক রুলসেই দেখি এগুলো সবগুলো আমানতের খেয়ানত। হ্যাঁ। এই জন্য এটা নিয়ে যে ভাববো, তারপরে এটা নিয়ে যে আরো করব, মানুষকে যে মানে করব, তার কাছ থেকে কিছু হাতাই নেব, হম তো হম। এটা আসে না। ওই যে এই বিষয়টা হলো এখানে। আমার মনে হয় আমাদের মাদ্রাসার ইয়েগুলো আরো আধুনিকায়ন করা যাবে, কারণ দেখেন মানে বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু মানে কিছুটা একদিক দিয়ে অদক্ষ থেকে যাচ্ছে, তাই না? এটা হ্যাঁ আসলে কি, অনেক কিছু এই ডিপেন্ড ক্ষেত্রে করে। হ্যাঁ। জি অনেক কিছু ডিপেন্ড করে, আর ডেভেলপ হচ্ছে, আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হচ্ছে। হম। আগে তো একটাই ছিল, এখন এর থেকে অনেকটাই পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ওই যে একবার মনে হয় যে শেখ হাসিনা যে ইয়ে করলো, যে অনার্সের সমমর্যাদা দিল কিরকম একটা দেখছিলাম খবরে, মনে নাই ঠিক। ওটি হুদাই, ওটি হুজুর হাতে রাখার জন্য। কমি সনদ। কারণ কারণ হলো যে এই, হুজুরদের ক্ষমতা তো মানে কোনো রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা নাই, কিন্তু প্রত্যেকটা মসজিদের ক্ষমতা কিন্তু হুজুরদের হাতে আছে। তো ওইখানে বসে যদি প্রত্যেক সপ্তাহে যদি আপনার যদি সরকার বিরোধী বয়ান দেয়, আপনি স্যার যত বড়ই আপনি নিষ্ঠুর হন না কেন, আপনি কিন্তু কনভিন্স হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু আপনি ভুলে ফেলতে পারে, তাই জন্য হুজুর না, আরো আরো বিষয় আছে, এটা আসলেই সুপার একটা পাওয়ার আমি মনে করি। হ্যাঁ, এটা আসলে একটা সেটা হচ্ছে কি যে আহ, অন্য ধর্মাবলম্বীদের কথা আমি বলতে পারবো না, যে আমিও যেহেতু মুসলিম ফ্যামিলি জন্মগ্রহণ করছি এবং ইসলাম ফলো করতেছি। তো এখানে কিন্তু অনেক বিষয়গুলো আমি দেখি, সেটা হচ্ছে কি যে কিভাবে চলতে হবে না চলতে হবে, এবং বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি ভালোই রিলিজিয়াস পার্সপেক্টিভে কিন্তু ডিফাইন করা বিষয়গুলো কিন্তু। হ্যাঁ, তো ঠিক। সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু যদি সবাই ইউনিট হতে চায়,
এমন যদি হয় যে না, যে সবাই একবার দাঁড়াই বললো, অনেকে আছে না যে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে, এমন একটা জি কথা বললো যেটা বলার সঙ্গে সঙ্গে যত রকমের মত বিভেদ আছে, যারা এক এক মতামতে চলে না, কিন্তু শুধুমাত্র এই ধর্মের কথা বলে কিন্তু সবাইকে কিন্তু একবারে খুব সেকেন্ডের মধ্যে কিন্তু ইউনাইট করে ফেলা সম্ভব। এটা কিন্তু বোধ, এটা কিন্তু সুপার পাওয়ার। এখন এটাকে ভালোভাবে ইউজ করা হচ্ছে না খারাপ ভাবে ইউজ করা হচ্ছে, এটা ডিপেন্ড করতেছে যে ডাক দিচ্ছে তার উপরে। জি 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 হুম। তো যাই হোক, আমি কথাটা তুললাম এই কারণে যে এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলা, আমার এই ব্যাপারগুলা কিন্তু এই মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অ্যাওয়ার না। আমি অনেকদিন ধরে ভাবতেছি যে মাদ্রাসাতে যে আমার যে ছোট ভাইগুলি যে পড়ে, ভাই বোনগুলি যে পড়ে, এদেরকে কিছু সাইবার সিকিউরিটি না হলেও অ্যাটলিস্ট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং এর মধ্যে আসলে আনা উচিত আর কি। হ্যাঁ, আমার মনে হয় ক্রিয়েটিভ আইটি এরকম একটা স্টেপ নিতে পারে, মনে হয় ক্রিয়েটিভ আইটি তো মাঝে মধ্যে দেখি বিভিন্ন না রকম স্টেপ নিতে নেয়। পারে, কিন্তু এখানেও তো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে এটাও একটা কন্ট্রোভার্সির ভিতরে পড়ে যাওয়ার হয়তো বা একটা সুযোগ থাকতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে অনেক দ্বিমত বিষয়গুলো আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কি মাদ্রাসাগুলিকে অ্যাক্টিভলি জঙ্গিবাদের ট্রেনিং সেন্টার গুলো কিন্তু অপবাদ দেওয়া হয়েছে, যেটা আসলে খুবই হৃদয় বিদারক। হ্যাঁ, যেখানে ধর্মচর্চা করায়, শুধু ইসলাম না, যে কোনো ধর্মচর্চা করার ক্ষেত্রেও যদি হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই কোনো ধর্মতে কিন্তু খারাপ কাজ করতে বলা হয় না। এটা আমি কিন্তু ভালোভাবে কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেটা যে ধর্মে হোক না কেন। হ্যাঁ, হিন্দুইজম হোক, হ্যাঁ, খ্রিস্টানিজম হোক, যেটাই হোক না কেন, কোন ধর্মে কিন্তু আপনার মিথ্যা কথা বলা, জীব হত্যা করা, হ্যাঁ, তারপর হচ্ছে মানুষের ক্ষতি করা, মানুষের ক্ষতির চিন্তা মাথায় আনা পর্যন্ত নিষেধ করা আছে। এখানে যারা অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছে তারা মনে হয় একমত হবেন আর কি। হ্যাঁ, অবশ্যই একমত। আসলে ঘটনা হচ্ছে কতিপয় মানুষের জন্য পুরো জিনিসটাকে বিচার করা হয় অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, এটা হ্যাঁ, আমিও এটা শক্তপোক্তভাবে বিশ্বাস করি, সব মুসলমান সমান না। কিন্তু আমাদেরও হচ্ছে মানে বাস্তবতা নির্মম যেটা, সেটা হচ্ছে মানে আমরা সবাই, মানে সব ধর্মের সবাই অন্য হ্যাঁ, ধর্মের কতিপয় কয়েকজনকে দিয়ে পুরা জিনিসটাকে পুরোটাকে একটা জাজ করি, হ্যাঁ এক্স্যাক্টলি। জাজ করে ফেলে। এটা হচ্ছে আসলে সমস্যা। রেসিজম জিনিসটা আমাদের খুব বেশি আর কি। একটা কিছু হইলেই, যে আমরা একটা বলি নোয়াখাইল্লা, জি বরিশাল্লা। এখানে নোয়াখালী বরিশালে কেউ আছে নাকি? আগে একটু শুনে নেই। আমরা স্যার মনে আমি হয় বরিশালে স্যার। বরিশালে রেকর্ডিং আছি। বাইরে চলে যাচ্ছে ভাইয়া। এই যে দেখেন, আপনারা যে গালিটা শুনেন না, এটা খারাপ লাগে না? আপনারা কিন্তু মানুষ ভালো, কিন্তু হাতে দুই একজন হয়তো বা তাদের কাছ থেকে হয়তো বা আচরণে ব্যথা পেয়েছে বলে মানুষ গালি দিল, ওরা তো একটা বরিশাল না। প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা জেলার মানুষই ভালো আছে, প্রত্যেকটা জেলার মানুষই খারাপ আছে। তো প্রত্যেকটা জেলায় কিছু অদ্ভুত ক্যারেক্টারের মানুষ থাকে। হ্যাঁ, হ্যাঁ। না, প্রত্যেকটা জেলায় মেন কথা হচ্ছে কি মানুষের পার্সোনালিটি ইউনিক, এটাকে হ্যাঁ, বুঝতে হবে। আপনি একটা জনের পার্সোনালিটিতে আপনি সবাইকে জাজ করতে পারেন না। এটাই। ভাই আমাদের সমস্যা এটাই, আমরা একটা একটা দেখে সব কিছু জাজ করে ফেলি একটা দিয়ে। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, আমরা মনে হয় লেসনের বাইরে চলে যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, নাকি আমরা? লেসনে বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ আমারও মনে হচ্ছে তাই। আচ্ছা, যাই হোক, তো এখন এই এলিসিটেশন যেটা, এইটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম যে আপনারা এটা খুঁজে বাইর করবেন যে হিউম্যান বেস হ্যাকিং এর ভিতরে এই এলিসিটেশন জিনিসটা কি। ঠিক আছে? ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে এখন কম্পিউটার বেসড হ্যাকিং। কম্পিউটার বেসড হ্যাকিং বলতে কম্পিউটার বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো সর্বপ্রথম যেটা, এটা আমরা সবাই ফেস করছি, এটা হচ্ছে পপ আপ উইন্ডো। আমরা দেখছি না যে একটা ইয়েতে ব্রাউজ করতে গিয়ে হঠাৎ করে চলে আসলো যে একটা পপ আপ, হ্যাঁ, সে হ্যাঁ, পপ আপে কিছু ইনফরমেশন দেওয়া থাকলো, কাজ করতে করতে হুট করে পপ আপ উঠে পড়লো। হ্যাঁ, মনে করেন যে একটা সাইটে ঢুকছেন, সেই সাইটে হুট করে পপ আপ আসলো, আপনার ফেসবুক থেকে আপনি কিন্তু লগ আউট হয়ে গেছেন। হ্যাঁ, এই পেজটাকে আরো ভালোভাবে ভিজিট করতে হলে আপনাকে ফেসবুকে কিন্তু লগ ইন থাকতে হবে। তাই বলে আপনার সামনে একটা পপ আপ দিয়ে দিল, ওখানে ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন রাখলো, ফেসবুকের লোগোটা খুব সুন্দর করে ঝকঝক করে দেওয়া রয়েছে, আপনি সুন্দর করে এটাকে ফেসবুকেরই লগ ইন পোর্টাল মনে করে আপনি এটাকে লগ ইন করে ফেললেন। ঠিক আছে? এটা এরকম হলো হচ্ছে কাজে কি পপ আপ। অনেকেই পাওয়া যায়। হ্যাঁ, এরপরে হচ্ছে কি হোক্স, হোক্স লেটার। এই হোক্স লেটার হচ্ছে কি যে দেখা যাচ্ছে একটা ইমেল আসলো, যে ইমেলটা মানে হচ্ছে কি যে নতুন একটা ভাইরাস আসছে। ভাইরাস আসার কারণে এই ভাইরাস আপনি ইয়া করলেন যে নতুন একটা ভাইরাস আসছে, যে ইমেলে যদি আপনার এরকম ABCD লেখা থাকে, এর সেন্ডার যেই হোক না কেন, তাহলে কিন্তু আপনি ভাইরাস দিয়ে ইনফেক্টেড।
এগুলো হইতেছে হোক্স। হোক্স যদি বুঝতে হয়, বাংলা একটা টার্ম বলতেছি, বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝে যাবেন, এক কথা বুঝে যাবেন, আমি আর এক্সপ্লেন করবো না। এই হোক্স এর বাংলা টার্ম হলো গিয়া গুজব। ঠিক আছে? গুজব বুঝি না, গুজব বুঝি না। জি জি ভাইয়া, স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝো তো আপনার বুঝি, এজন্য তো কান দিচ্ছি না। আপনার সারা শব্দ দিতেছেন না, কাহিনী কি? আমাকে কোনো কথা বললো না। আমরা তো আচ্ছা কান আচ্ছা দিচ্ছি না, বুঝেন না, গুজবের আচ্ছা তো আচ্ছা কান দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন এবার হচ্ছে চেইন চেইন লেটার্স। এটা হচ্ছে কি যে ইমেল অনেক সময় যে গিফট অফার দেয় না, যে আপনি সিলেক্ট হয়েছেন 10 জন 1 লক্ষ লোকের সাথে আপনি লটারি করে সিলেক্ট হয়েছেন। জি হ্যাঁ, এরকম হয় অনেক সময়। এর মধ্যে ওই আইফোন বিতরণ শুরু করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে চেইন লেটার্স বলে এগুলাকে। আচ্ছা, এরপর হচ্ছে ইনস্ট্যান্ট চ্যাট মেসেঞ্জার। এটা আপনারা আসলে এখন আর ব্যবহার করেন না। ওই যে জি টক, গুগল টক, ইয়াহু, ওয়াই টক, এই টাইপের চ্যাটিং সিস্টেমও কিন্তু অনেক সময় হচ্ছে কি আপনার এরকম ইনফরমেশন চেয়ে বসতে পারে। হ্যালো। এরপর হচ্ছে আপনার স্প্যাম ইমেল। স্প্যাম ইমেল সম্বন্ধে তো মানে বলার কিছু নাই আর কি। আমরা জানি যে মিথ্যা ভুলভ্রান্তি বলা কিছু ইমেল চলে আসে, যেগুলো দেখলে বুঝি যে আসলে এখানে কিন্তু রং ইনফরমেশন দেওয়া আছে। এরপরে হচ্ছে স্ক্যারওয়্যার। এই জিনিসটা আপনারা দেখছেন কিনা জানি না, কখন এরকম ঘটনায় আপনারা ফোন দিয়ে ব্রাউজ করতেছেন, হঠাৎ করে আপনার ফোনের ব্রাউজারে ভেসে উঠলো যে আপনার কি বলে ম্যালওয়্যার ঢুকতেছে, আপনি এখনই কিন্তু আমাদের অ্যান্টিভাইরাস ডাউনলোড করে নেন, কিংবা আপনার ফোনে ম্যালওয়্যার পাওয়া গেছে, অ্যান্টিভাইরাস ডাউনলোড করে নেন। পাইছেন না এরকম? জি বলো। স্যার, এটা সবচেয়ে বেশি হয় ওই ওপেরা, এই 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 এগুলো, এই অ্যাপস দিয়ে যদি ব্রাউজিং করে তাহলে এটা ঝামেলাটা দেখা যায়। হ্যাঁ, এগুলোকে বলা হয়েছে স্পাইওয়্যার বলে। আপনারা ভয় ভীতি দেখায় আপনারা একটা জিনিস কিনে ফেলাবে, ভয় ভীতি দেখায় আপনাকে একটা জিনিস ডাউনলোড করাই দিবে। হুম, তাকে বলি স্ক্যারওয়্যার। আপনি তো মনে করেন ভয়ের চোটে আপনি তো ইনস্টল কইরা টইরা নিয়ে ফোনকে সিকিউর করে ফেলাইছেন পুরো। আচ্ছা, এরপরে হচ্ছে কি মাছ ধরা, ফিশিং। যখন সব ফিশিং শুনে সবার মাছ ধরার কথা চিন্তা আসে, কিন্তু ফিশিং যে কথাটা, ওয়ার্ডটা, এটা কিন্তু এফ দিয়ে হয়, নট পিস দিয়ে। যাই হোক, এখন এই মাছ ধরার কাহিনী কি আমি বলি। মাছ ধরার কাহিনী সবাই আমরা জানি যে একটা মেইল পাঠানো হয়। এখন তো আরো অনেক আধুনিক প্রসেস আসছে, বাট একটা মেইল পাঠানো হয়, যে মেইলে হচ্ছে কি যে দেখতে মনে হয় যে সে একটা লেজিটিমেট মেইল, এবং সেখানটা লিঙ্ক থাকে। আপনি লিঙ্কে ক্লিক করলেন, অথবা ওইটার সম্বন্ধে একটা ওয়েবসাইট দেওয়া থাকলো, ওখানে ঢুকে গিয়ে ওই অনুসারে আপনি কাজ করলেন, তাহলে আপনি মনে করেন যে গলায় আপনার বড়শি আটকে গেল। জিনিসটা বুঝতে পারলাম কিনা? জি স্যার। বুঝতে পারছি, আমি নিজেও একবার একটা ফিশিং ইমেল পাইছি, যে আহ আমাকে বলতেছে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে জয়েন হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ফেসবুকে লগ ইন পেজ দিছে, একটা ইউজার নেম পাসওয়ার্ড। তো হ্যাঁ তখনই আমি ওই সাইবার সিকিউরিটি একটু 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 জানি আর কি, তখন আমি আর ইয়া করি নাই। হ্যাঁ, দেখ। তো ভাই আমি তো করছি ফিশিং। আপনি ফিশিং করছেন? জি করছি। কয়টা মাছ ধরছেন? এ মানে অবশ্যই কলিগের মধ্যে করছিলাম। তখন নতুন নতুন শিখতেছিলাম ফিশিংটা কি, ফিশিংটা কিভাবে কাজ করে। তখন আচ্ছা, এই কিউরিওসিটি থেকে আমি অবশ্যই কয়েকজন কলিগকে ফিশিং এর মাধ্যমে ওদের ফেসবুকের পাসওয়ার্ডটা নিয়েছিলাম। ওরে সেই সেই যাক, আপনাদের তাহলে তো সেই আপনারা কি বলে এফিশিয়েন্ট। স্যার আচ্ছা, ফিশিং এ তো মনে হয় শুধু লিংকে ক্লিক করলে তো মনে হয় ইনফরমেশন চলে যায় না? ফিশিং না এর না, দিকে ক্লিক করলেই ইনফরমেশন যেতে পারে, আবার আপনি ফিশিং এ ওই ঢোকার পরে গিয়ে আইডি পাসওয়ার্ড হয়তো চাইতে পারে। এটার মানে ভেরিয়েশন না আছে। স্যার, হুম। না স্যার, ওই যে আপনি যদি আমরা স্যার একটা কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্সে ইন্ডিয়ান একটা ছেলে, তো ও এসব হ্যাকিং ভালো জানতো আর কি। তো ও দুষ্টামি করে একটা লিংক দিছে, সবাই ক্লাস লিংক মনে করে ক্লিক করছে, সাথে সাথে আইপি, তার লোকেশন সবকিছু, মানে কোনো ফর্ম ফিল আপ করে নাই, শুধু ক্লিক করছে, ওর কাছে চলে গেছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই, এটা কি হয়েছে জানেন? এটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইল দিছে আপনাকে, এটার পিছনে ডক্স ডট ইএক্সি থাকবে, তখন এটা আপনি ক্লিক করলে এটা মেলওয়্যার আপনার ইয়ে হয়ে যাবে, আপনার ইনস্টল হয়ে যাবে। বুঝছেন না রানা ভাই? আমার
আমার মনে হয় ওনার হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ওয়ালা কোনো একটা সাইট দিছিল, আমি তো ম্যালিশিয়াস। জানি যে হ্যাঁ ওইটাই মানে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ওয়ালা সাইট দিছিল, এরকম অনেক জিনিস আছে। এবং এটা অনলাইনে রেডিমেড প্রসেসই আছে, যেটা আপনার ওই লিংক পাঠাই দিলে ওই আপনার ব্রাউজারের লোকেশনটা জাভাস্ক্রিপ্টে বের করে দিয়ে দেয় আর কি। আচ্ছা ভাই, এটা কি তাহলে হ্যাঁ স্যার এক্সিকিউটিভ ফাইল না ভাই? মানে না আমি তো জানতাম না যে না 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 না, এটা এক্সিকিউটিভ না, এটা জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা লোকেশন ট্র্যাক করার জন্য। আপনি যখন ক্লিক করবেন একটা ব্রাউজারে ওপেন হবে, কিছু ওপেন আপনার চোখের সামনে, কিছু ওপেন নাও হইতে পারে। হ্যাঁ, তো কিন্তু ওই দিক থেকে ঠিকই 404 এরর মানে আহ, হয়তো সে কিছু সেট করছিল না পিছে, কিন্তু পিছনে জাভা স্ক্রিপ্টটা হ্যাঁ হ্যাঁ রান হয়ে গেছিল। আচ্ছা ভাই, এটা কি এমন হয় যে ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো ওপেন হয়, মানে হ্যাঁ একটা অদ্ভুত কিছু ইয়া করে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ সবাই উইন্ডো ওপেন হতে পারে, পপ আপ হতে পারে। এমনও সম্ভব উইন্ডো ওপেন হয়ে আবার উইন্ডো ক্লোজ হয়ে যাবে আপনার চোখের পলকে, আপনি টের পাইতেও পারেন, নাও পারেন। জি, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হম। স্যার এই জাতীয় যে লিঙ্ক গুলো আছে, এই লিঙ্ক গুলোতে ক্লিক করলে তো আইডি মানে ইউজার নেম পাসওয়ার্ড তো যাওয়ার কোনো সম্ভাবনা নাই আছে? আপনার এই লিঙ্কতে ক্লিক করলে আপনার কম্পিউটারে চলে যাওয়ার সম্ভাবনা আছে। বললাম না, আইপি লোকেশন সবকিছু চলে গেছে। আপনার কম্পিউটারে যা আছে সবই চলে যাওয়ার সম্ভাবনা আছে, অসম্ভব কিছু না। হ্যাঁ। বলেন কি স্যার? তো মাইন্ড করেন না, ঠিক আছে? আমি একটা কথা বলি, আপনারা ওই অ্যাডাল্ট সাইটে এগুলা বেশি একটা জায়েন টাইম না, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আছে, বুঝছেন না? অ্যাডাল্ট সাইট গুলোতে প্রচুর দেয়, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক স্পেস নন ব্ল্যাঙ্ক স্পেস যা আছে সবগুলোতে কিন্তু ভরা। এই জন্য হচ্ছে কি আপনারা ধর্মকর্ম করেন, এইগুলা খারাপ কাজ করবেন এটাই না। ভালো লাগতেছে না, চাই না এটার মধ্যে, বুঝছেন না? হ্যাঁ। এটা মাইন্ডে বললাম আর কি, আপনারা কিন্তু মাইন্ড টাইন করেন হ্যাঁ। নাকি? আরে না রে ভাই, না, মাইন্ড করেন তাও না। ভালো হয়েছে আপনি বলছেন, আপনি যদি 2 সেকেন্ড দেরি করতেন আমি বলতাম এটা। কি ভাইয়া? জি আমি স্যার, বলতাম, এগুলো আমি বলার জন্য প্রিপারেশন নিছি, তখনই আপনি এটা বলে দিচ্ছেন। আচ্ছা। বাঙালি সংযত হও। হ্যাঁ, এই তো বাঙালি সংযত হতে হবে। আচ্ছা, এখন স্পিয়ার ফিশিং। এখন ফিশিং এর কয়টা ভাগ শাক দেখি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি যে আমি তো ফিশিং দেখলাম, জনসাধারণের জন্য যে লিঙ্ক তৈরি করব, যে লিঙ্কের মাধ্যমে সবাইকে আক্রমণ সমানে দেওয়া সম্ভব, সেগুলো হইতেছে স্পিয়ার ফিশিং, সেগুলো হইতেছে নর্মাল ফিশিং বা জেনারেল ফিশিং। হ্যাঁ, আর যেটা হচ্ছে কোনো একটা মানুষকে টার্গেট করে মারা হবে, লাইক মনে করেন যে আপনারা আমাকে আক্রমণ করবেন। আমাকে আক্রমণ করতে হলে আমার সম্বন্ধে আপনাকে আগে ইনফরমেশন দিতে হবে। আমি কই আছি, ক্রিয়েটিভ আইটি অফিসে আছি। আমি তো অফিসটা কই, ধানমন্ডি 4 নম্বর রোডে। ধানমন্ডি 4 নম্বর কোন বিল্ডিং এ? আমি বসি মেহের প্লাজাতে, আমাদের মেন আরেকটা বিল্ডিং এ ম্যানেজমেন্ট বসে হইতেছে মমতাজ প্লাজাতে। এখন মেহের প্লাজাতে তো আমি আপনি তো বসি। সব বলে দিচ্ছেন, হ্যাঁ, বুঝি না। আপনি তো সব বলে দিচ্ছেন। আর শুনেন, আগে শুনেন। তো আমি বসি হইতেছে ইয়াতে মেহের প্লাজাতে। মেহের প্লাজার কয়তলায়? 4 তলায় বসি। এখন আমি কি নিয়ে ঘাটাঘাটি করি? সাইবার সিকিউরিটি ঘাটাঘাটি করি, আইটি নিয়ে ঘাটাঘাটি করি, আর এই রিলেটেড যাবতীয় জিনিস আছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। তাহলে এখন এই যে এতগুলো ইনফরমেশন আপনি আমার সম্বন্ধে জানছেন, এখন কিন্তু আপনি এমন কিছু একটা তৈরি করবেন যে জিনিসটাতে আমি হয়তো ক্লিক করতে আকৃষ্ট হব। ফর এক্সাম্পল, আপনি আমাকে এমন একটা লিঙ্ক পাঠালেন যে লিঙ্কের মধ্যে লেখা আছে দ্য আলটিমেট ম্যাথোলজি অফ সাইবার সিকিউরিটি। হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিলেন, আমি তো মনে করেন খুশি হয়ে গেলাম। হ্যাঁ, এখন এই সেম কাজটা যদি আলটিমেট ম্যাথোলজি অফ সাইবার সিকিউরিটি, এই সেম জিনিসটা যদি আপনি কোয়ালিটি ম্যানেজমেন্টের আপুদের কাছে পাঠান, হ্যাঁ, ওনারা কিন্তু এটা ক্লিক হয়তো বা করবেও না, কারণ এসব নিয়ে ওদের কোনো হেডেক নাই। তো এই যে জিনিসটা, এটা কি হলো যে আমার ক্ষেত্রে চলবে, সবার ক্ষেত্রে চলবে না। আমার সম্বন্ধে ভালো করে ইনফরমেশন নিয়ে টার্গেট করে মনে করেন যে আমাকে আক্রমণ করলেন। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে কি যে আপনারা কোয়ালিটি ম্যানেজমেন্টের যে আপনারা বসে আছে, ওদেরকে আপনি দিলেন, বা কিন্তু আপনারা জানেন যে ওনারা কোনো একটা আইটি সম্বন্ধে হয়তো বা একনলেজ না, কথার কথা। হ্যাঁ, একনলেজ না হয়তো না। তো আবার এই যে আমি কিন্তু বলে দিচ্ছি যে এই টিমে কিন্তু কোনো নাই, মেল নাই, কোনো একটা সবাই ফিমেল। তো তাহলে আপনি চিন্তা করলেন যে মেয়েরা কোন বিষয়ে আকৃষ্ট হয়, এরকম কিছু একটা লিঙ্ক আপনি ছড়াই দিলেন, সেটাও কিন্তু স্পিয়ার ফিশিং। ব্যাপারটা কি বুঝাতে পারছি কিনা স্যার? জি স্যার। এই তো। এরপর আরেকটা আছে, এটাকে বলে হোয়েলিং বলে বা হোয়েল ফিশিং বলে। হোয়েল মানে কি? হোয়েল এমনি WHALE, হোয়েল, এই তিমি ওয়ার্ডটা মানে কি? তিমি মাছ। আঙ্গর না তিনি? এই হাঙ্গর হচ্ছে শার্ক। ভাঙর সাপ ভাঙর সাপ চিনি। হ্যাঁ,
তিমি 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 মাছ অনেক বড় না? অনেক বড় না? জি স্যার। বিশাল। আচ্ছা, অনেক বড় মাছ, হ্যাঁ, সাগরের সবচেয়ে বড় মাছ নীল তিমি হচ্ছে মনে হয় সবচেয়ে বড় মাছ মনে হয়, ধরে নাকি? আচ্ছা, নীল তিমি সবচেয়ে বড়। নীল তিমি সবচেয়ে বড় মাছ। এখন এই যে বড় মাছ মানে কি, বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে যে কি, রাঘব বল বলে। রাঘব বল মানে বুঝেন? হ্যাঁ, সবচেয়ে আচ্ছা, বড় যে আর কি মানে বড় মাছটা যেটা সবচেয়ে বড় মাছ, হ্যাঁ, পুকুর বল কই থাকে, পুকুরে না নদীতে? ভুলে গেছি তো। নদীতে থাকে। নদীতে। নদীতে নাকি? তারা আমাদের রাজনীতিবিদরা বলেন যে রাঘব বল মানে রাজনীতি। আচ্ছা, তো এই যে রাঘব বল যারা, এই রাঘব বলদেরকে যদি আক্রমণ করেন তখন তাকে বলে হচ্ছে ওয়েলিং বলে বা ওয়েল ফিশিং বলে। তিমি মাছ ধরতে যাওয়া বা রাঘব বল ধরতে যাওয়া। বুঝতে পারলাম স্যার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। যেরকম বাংলাদেশ ব্যাংকে অ্যাটাক করা ছিল হচ্ছে রাঘব বল, ওয়েলিং, তাই নাকি? না না এটা না। না, তো হলো না তো। এটা হচ্ছে কি যে বিভিন্ন কোম্পানির যে বড় বড় কোম্পানি সিইও আছে, সিএফও আছে, হ্যাঁ, বা সেলিব্রিটি হ্যাঁ, হতে পারে, বুঝতে পারছি। এদেরকে যে আক্রমণ করে তাদেরকে বলা হইতেছে রাঘব বল। এবং এদেরকে যদি সোশ্যাল করা হয় তাহলে এদেরকে বলা হয় হচ্ছে ওয়েলিং বলে বা ওয়েল ফিশিং বলে। বুঝতে পারছি। ও মানে, সরি, আমার মাথায় খেলে নাই যে জিনিসটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে নেক্সট হচ্ছে কি ফার্মিং বলে এটাকে। এটা ইউজুয়ালি হচ্ছে কি যে যখন একটা অ্যাটাকার একটা ইয়াকে, ওই কি বলে, একজন কম্প্রোমাইজ পার্সন বলতে পারেন, একে হইতেছে ওই একটা ওয়েবসাইটে যখন রিডাইরেক্ট করে একটা ম্যালিশিয়াস সফটওয়্যার ইনস্টল করাই দেওয়া হয়, সেটাকে ইউজুয়ালি হচ্ছে ফার্মিং বলে। এটা ইউজুয়ালি আপনার ওই যে ফিশিং উইদাউট লুরও অনেক সময় বলে, ডিএনএস ক্যাশ পয়জনিং বা হোস্ট ফাইল মডিফিকেশনের মাধ্যমে। এটা হচ্ছে কি একটা জায়গা থেকে, একটা ফাইল থেকে, একটা টার্গেট থেকে আরেক জায়গায়, লাইক একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ফরওয়ার্ড করে দেওয়া হলো আর কি। ফরওয়ার্ড করে দিয়ে একটা ফাইল নামাই দিল, এটা হচ্ছে আপনার ফার্মিং বলে। আর স্পিমিং হচ্ছে কি যে, এটা হচ্ছে যে স্প্যামের একটা ভ্যারিয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে অনেক ওই যে স্প্যাম মেল পাঠাই দিয়ে আপনাকে মনে করেন যে ওটাকে বোঝানোর চেষ্টা করলো যে এটা ভুল মেসেজ যাচ্ছে, বা পুরো সিস্টেমটাকে দেখা যাচ্ছে কি যে ওভারলোড করে দিল, যে লেজিটিমেট যে মেসেজ করে সেগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না, এরকমও হইতে পারে। যদি স্প্যামিংটা এখন আর অতটা ইফেক্টিভ না, কারণ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মই এখন অতটা ইফেক্টিভ না। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে একটা ছোট্ট একটা ডেমো দেখবো আমরা। সেই ডেমোটা হচ্ছে ফিশিং কিভাবে লিংক তৈরি করা যেতে পারে। আর সেই সাথে অলরেডি মনে হয় আমার টেম ফাইল দেখে ফেলছি, মনে না? টেম ফাইলটা আগে দেখে ফেলছি। তো টেম ফাইলের মাধ্যমে কিভাবে আমরা আসলে এই ফিশিং লিংকের কাজটা আর কি করতে পারি আর কি। আর একটা মেল এখান থেকে দেখবো, সেটা হচ্ছে অ্যানোনিমাসলি কিভাবে মেল পাঠানো যায়, সেটা এখানে লেখা নাই, ওটাও দেখবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে কি যে যারা যায় না, এবং আমার মনে হয় আমাদের চিনহেন স্যার মনে হয় এই টুল ব্যবহার করে মনে অ্যাটাক করছিলেন নাকি? জি ভাইয়া, আমি এরকম একটা টুল ব্যবহার করছিলাম, হ্যাঁ। সেন্ড টু সে ফেসবুকের মতো একটা পেজ বানাইছি। হুম, ওটা হুম, গুগল শর্টহ্যান্ড দিয়ে শর্ট করে তারপর হুম। সেটা ভিকটিম থেকে পাঠাইতাম। তারপর হ্যাঁ, ওখানে পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ডটা আমার মেইলে চলে আসতো এরকম। আচ্ছা, এরকম ইয়াটা আমার কাছে ছিল, বাট এই মুহূর্তে আমার এখানে ইয়া করা নাই। আমার যে মেশিনটা ইউজ করছি, আমার পুরো ল্যাব সেটআপটাকে চেঞ্জ করছি, তো ওইটা নাই। আমি আপনাদেরকে ইয়া করব, ওই আমার ওই ফেসবুকের যে লিঙ্কটা, যেটা ফেসবুকের পেজটা একদম হুবহু দেখতে, কিন্তু আপনার ফিশিং ফিশিং মানে ইয়া ইন্টারফেসটা ফেসবুকের, বাট পিছে হইতেছে আপনি যদি এই ইয়া দিয়ে কাজ করেন, টুল দিয়ে কাজ করেন, তাহলে আপনি হয়তো বা ইয়া পাবেন আর কি, ওই যে কি বলে ওর নাম, ওই ফিশিং করতে পারবেন। আমি এটা পরে দিয়ে দেবো, গিটহাবে এটা আপলোড করা আছে। আর আমি আপাতত একটা জাস্ট একটা সিম্পল লগ ইন ফর্ম কিভাবে আমরা ফিশিং হিসাবে আক্রমণ করে চালাই দিতে পারি আর কি, সেটা আমরা দেখতেছি। মেথডটা সেম থাকবে, পেজ ডিফারেন্ট হতে পারে। মেটাস্প্লয়েটেবল 2 ওপেন করে নিই। আচ্ছা, অনেক সময় কাইনলাক্সের যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট যেটা আছে, ওটা মাঝে মাঝে আবার কাজ করে না।
তো যেটা প্রি ইনস্টল হয়ে আছে আর কি। তো ওইটা যদি কাজ না করে তাহলে আমি যে ওই যে লিঙ্কটা দেখাচ্ছে ওই লিঙ্ক থেকে লেটেস্ট বা স্টেবলটা নামাই নিব। আপাতত দেখি যে যে ভার্সনটা আমার এখানে আছে সেটা কাজ করতেছে কিনা আমি চেক করে নিই। আচ্ছা, এই যে সোশ্যাল ইঞ্জিন টুল কিট সার্চ দিলে যে চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি কি করব, আমি যেটাই করি আমার এটা আইপিটা কত আমার এটা একটু দেখা দাও। ইফ কনফিগ কি নেটে করা, হ্যাঁ নেটে করা, নেট। আরবি রানা শুনতে পাচ্ছি। জি স্যার। আমি যে কেবল বললাম না যে এমনও হতে পারে যে স্ক্রিপ্টের মাধ্যমে আপনার সাইট ওই তো ওপেনও হয়েছে কিন্তু আপনি দেখতে পারলেন না, আপনার চোখের সামনে ক্লোজ হয়ে গেছে, তাই না? এই জিনিসটাকে যেটা জি স্যার। বলে, বা আপনি যেরকম টাইপের অ্যাটাক শিকার হয়েছেন এগুলাকে ওই যে আমি ফার্মিং বললাম না, ফার্মিং বলে এগুলাকে। ও আচ্ছা স্যার, মানে ওইটা দুষ্টামি করে দিছিল আর কি, পরে আবার সবাই বলে দিচ্ছে আবার করে দিচ্ছে আর কি। হ্যাঁ ঠিক আছে, সবাই সমস্যা নেই। ক্লাস লিঙ্ক মনে করে আছে। না সমস্যা নেই। আচ্ছা, এখন এখন আমি যে ওপেন করছি কোথায়, সোশ্যাল মিডিয়া টুল কিট। আচ্ছা, ডু ইউ এগ্রি টু টার্মস অফ, হ্যাঁ হ্যাঁ আমি অনেক এগ্রি। আচ্ছা, এই হইতেছে আমাদের সোশ্যাল ইঞ্জিন টুল কিটের মতো ওই যে এমএসএফ ভেনো বলতেছি, মেটাসপ্লয়েটের মতো যখন চালু করছিলাম তখন যেরকম দেখতে এই জিনিসটা কিন্তু এরকম দেখতে চলে আসছে। আচ্ছা, এখন একটা মিনিট হোল্ড করে দাও, একটা মিনিট। ওকে, আচ্ছা, আপনাদের মেহেদি স্যার আবার ফোন দিছিল আমাকে, ওনার ক্লাস শেষ হইলো। আচ্ছা, এবার হচ্ছে কি বলে, এখান থেকে বের করলাম এই টুলটা, বের করে এখন আমি 1 নাম্বার দিলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। এখন হচ্ছে কি ও বলতেছে যে সিলেক্ট দ্য মেনু, এটার ভিতরে আমি হচ্ছে কি ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর এই যে 2 নাম্বার দেবো। তারপরে হচ্ছে কি আমি যে ক্রিডেনশিয়াল হারভেস্টিং মেথড, হ্যাঁ এটাকে আমি 3 নাম্বার দিলাম। তারপরে কি সাইট ক্লোনার, একটা সাইটের চেহারাকে ক্লোন করে নিয়ে আমি কাজটা করব, দিলাম সাইট ক্লোনার। এখন বলতেছে যে কোন সাইটটাকে আমি আসলে ক্লোন করব। তো আমি এখন এই সাইটের আইপি অ্যাড্রেসটাকে নিয়ে, আইপি অ্যাড্রেস না আমার ডিরেক্ট ইউআরএলটাকে নিয়ে কাজ করতে হবে, লাইক 192.168.29 ডিভিডব্লিউএ। ঠিক আছে, এই যে সাইটটা আছে এটার আমি ফুল ইউআরএলটা নিয়ে আমি কাজ করা শুরু করব। তো বলতেছে যে আইপি অ্যাড্রেস ফর পোস্টব্যাক ফর ট্যাব ম্যাপিং। আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, কাইলিনাক্সের আইপি অ্যাড্রেস। তো আমি এটাকে এন্টার দিয়ে দিই, তাহলে আমার নিজেরটা যাতে নিয়ে নাই। এখন হইতেছে আমি এন্টার দিব হচ্ছে আমার যে ইউআরএলটা ক্লোন করবো সেই ইউআরএলটা আমি এখানে পেস্ট দিয়ে দিই, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড দিয়ে দিই, আমার ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, এন্টার দিলাম। এখন কিন্তু হচ্ছে কি সে কপি করে নিচ্ছে। এখন সে ওয়েট করতেছে যে কখন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আক্রমণ হবে, আর সে আক্রমণ করার পরে সে এটাকে চট করে দিচ্ছে দেখে নিবে। এটা কিন্তু একটা ওয়েব সার্ভারও, হ্যাঁ এটা কিন্তু একটা ওয়েব সার্ভার। একটা জিনিস আমি একটু অবজার্ভ করব, সেটা হচ্ছে কি যে এইটা কিন্তু 29 কিন্তু আমার হইতেছে ইয়া কি বলে ওর নাম, 29 কিন্তু মেটাসপ্লয়েটেবল। মেটাসপ্লয়েটেবল। এটা কিন্তু অন্য একটা সার্ভারের আইপি, তাই না? কিন্তু আমার কাইলিনাক্সের আইপি অ্যাড্রেস কিন্তু হচ্ছে 30। ঠিক, আমি কি বলছি যে এই এসি ডট টুল কিট যেটা, এটা হচ্ছে নিজেও কিন্তু একটা ওয়েব সার্ভার হিসেবে কিন্তু কাজ করে। তার মানে
এই জিনিসটা যদি আপনাদের এই আমার ইয়া মেশিনের জন্য হচ্ছে না, রাউটার হলে খুব ভালো হতো। আমি কি করতাম, আমি হইতেছে ওই যে উইন্ডোজ মেশিনে এসে আমি হইতেছে ইয়া দিতাম, এটাকে লিখতাম। আচ্ছা তাও তো আমি দেখি উইন্ডোজ মেশিনতে পারি কিনা, হওয়ার তো কথা আই থিঙ্ক, না হলে সমস্যা নাই। 68.106.130 কালিনেক্সটা চলে আসছে, নাইস। একটা ভালো আমি কিন্তু উইন্ডোজ মেশিনে, বুঝতে পারলাম কিনা স্যার? হ্যাঁ দেখছি আপনাদের হোস্ট উইন্ডোজ, এই যে এস হ্যাঁ দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু এই মাইক্রোসফট এজ এজ কিন্তু আমার ইয়া, এই যে মাইক্রোসফট এজ কিন্তু হইতেছে আমার ব্রাউজার। হ্যাঁ, আমার উইন্ডোজ এর জন্য আমার ফেভারিট ব্রাউজার এটা, কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা বললাম। আচ্ছা, তো এখন ওই আহ, আমার কিন্তু এই কাল আমি যদি এটাকে যদি আবার অবজার্ভ করি, আমার কিন্তু মেটাস্প্লয়েটেবলের যে সার্ভারটা সেটা কিন্তু 129, কিন্তু আমি কিন্তু গেছি কিন্তু 130-এ, এবং 30-এ যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ওই লগ ইন পোর্টালটা চলে আসছে। এখন আমি মনে করেন যে যদি আমার লেজিটিমেট পোর্টাল মনে করি যে ঢোকার চেষ্টা করি, তাহলে আমি লিখলাম হইতেছে কি যে এ বি অ্যাডমিন, আর মনে করেন যে পাসওয়ার্ড যদি দেই তাহলে আমি দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আমি এটাকে কি করলাম, মনে করেন যে লগ ইন করলাম, করার পর দেখলাম যে জিনিসটা কিন্তু হইলো না, বুঝছেন, লগ ইন করলাম হইলো না। তো আমি কি করব, আমি আর একবার এটাতে লগ ইন করবো, দেখি হইলো না কেন, আবার পাসওয়ার্ড দিই, এবার কিন্তু হয়েছে। দেখেন আমি কিন্তু টের পাইলাম না যে আমার প্রথমবার কিন্তু হয় নাই, কেন জানেন? প্রথমবার কিন্তু 130-এ ছিল, আর যখনই আমি সেকেন্ড টাইম দিই তখন কিন্তু 129-এর লগ ইন পেজটা আসছিল। এটা আমি খেয়াল করছি, প্রথমে 130 ছিল। হ্যাঁ, তারপর কিন্তু লগ ইন পেজটা আসলো, এবং আসার জন্য আমি কিন্তু এই প্রথমবার আমরা কিন্তু অনেক খেয়াল করি না, যখনই আমরা যখন কাজ হয় না তখন কিন্তু আমরা গিয়ে খেয়াল করি যে আচ্ছা ঠিক দিলাম না ভুল দিলাম। এই জায়গাটাই হচ্ছে অ্যাটাকাররা সুযোগটা নাই, তারা প্রথমবার এরকম ভুলটা পাঠাই দিল, এমন সিস্টেম করে দিল যে যদি নাও ঠিক হয়, বা ঠিক তো অবশ্যই হবে না, তো তখন আমাদের যেন চুরি করে আমাদেরকে অরিজিনালটা যাতে শর্ট করে দেয়, যাতে আমরা কোনো অবস্থায় তো পরবর্তীতে টের না পাই যে আসলে প্রথমবার কিন্তু আমরা ভুল অ্যাড্রেসে ঢুকছিলাম। ইনফ্যাক্ট আমি দেখুন যদি হিস্ট্রি চেক করি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমবার কিন্তু আমি 130-এ ঢুকছিলাম, এবং পরের বারটা কিন্তু আমি 129-এ ঢুকে বসে আছি। আমি এখানে আল্লাহর বাস্তাটাকে লগ ইন করে দিই, আর এইদিকে এখন কাইনেক্সের কি কাহিনী সেটা কি যে আমি দেখি যে আমার যে টার্মিনালটা যেটা যেখানে লেখা ছিল, সেটা আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিন এবং পাসওয়ার্ড কিন্তু সুন্দর করে ও আমাকে লিখে রাখছে। ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এইটা। আগের থেকে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, স্পয়লার অ্যালার্ট, স্পয়লার কেউ নিবেন? হ্যাঁ ভাইয়া নেব। যদি আমাদের উপর অ্যাটাক করার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে না বুঝতে না পারছি। ওইসব না। কে নিব বললো, চিনহেন? জি ভাইয়া। আচ্ছা, ফেসবুকে এই সিস্টেমে আপনারা ফেসবুকের ইউআরএল থেকে ফেসবুকের চেহারা কপি করতে গেলে কিন্তু কাজ হবে না। এই এখন হয় না ভাইয়া, এর আগে হয়তো ওইগুলা। হ্যাঁ, আগে হয়তো যখন ফেসবুকের পুরো ইন্টারফেসটাই ফ্রন্ট এন্ড টেকনোলজি দিয়ে তারা এটাকে ডেভেলপ করছিল, কিন্তু এই ফিশিং এর জন্য তারা কি করছে, তারা ফ্রন্ট এন্ড কে ডেভেলপ ফেলাই দিয়ে ব্যাক এন্ড থেকে তারা বেশ কিছু কম্পোনেন্ট নিয়ে এসে তারা বানাইছে, যাতে কেউ যদি ফেসবুকের চেহারাকে যদি কপিও করে, সে যেন ফেসবুকের চেহারাকে সম্পূর্ণ ফ্রন্ট এন্ডের কোডকে কপি করলে সে যেন ওই যখন রেন্ডার করবে তখন দেখবে যে সাদা মাটা ভাঙাচোরা কিছু একটা আসছে, ফেসবুকের চেহারা আসেনি। এই জিনিসটার জন্য বাঁচার উপায় হচ্ছে যে আপনাদেরকে ওই ফেসবুকের ইন্টারফেস নিজেদেরকে বানিয়ে নিতে হবে। যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছেন, স্পেশালি যারা ডিজাইনের সাথে যুক্ত আছেন, তারা নিজেরাই ফেসবুকের চেহারা বানিয়ে নিতে পারেন। আমার কাছে একটা আছে, আমি আপনাদেরকে সেটা শেয়ার করে দিব। বাট যদি কেউ বানাই দিতে চান সহজতে, আমাদের যারা ক্লাসমেট যারা আছি, নতুন যারা বন্ধু বান্ধব হয়েছে, তাদের জনস্বার্থে যদি বানাই দিতে চান কেউ, সব হৃদয়বান ওয়েব ডেভেলপার আছেন, সেও করতে পারেন। এই যে আরবি রানা যে কেবলে আনমিউট করে রাখছে নিজেকে, আরবি রানা, স্যার বানাতে পারবো আমি স্যার। এই যে দেখছেন। আচ্ছা, তো এটা কিন্তু বানাই নিলে কি হবে কি, তাহলে কি আপনার ফিশিং অ্যাটাকটা দেওয়া আপনার জন্য সুবিধা হবে আর কি।
আই মিন ইন্টারফেসটা দেখতে অবিকল হুবহু নকল লাগবে, তখন আপনাকে মানুষকে কনভিন্স করতে সুবিধা মনে হবে। ঠিক আছে। আর টেম্পমেল তো জি দেখাই স্যার। ফেলছি, এই জন্য আমি আর টেম্পলের দিকে আর গেলাম না। আর একটা ছিল হচ্ছে যে কি অ্যানোনিমাস মেল, মানে ওই যে ফিচিং তো আসে মেল দিয়ে। তো তো আমি চিন্তা করছিলাম যে মেইল দিয়ে পাঠাবো আর কি। তো গুগল যাই, গুগল অ্যানোনিমাস মেল, সেন্ড অ্যানোনিমাস মোর সিকিউর মেল। আর ওদিকে আমি আর একটা মেল খুলবো, যেটা রিসিভ করবো, সেটা হচ্ছে টেম্প মেল। এখন আমি এটাকে সুন্দর করে রিসিভ করব। ওদিকে টেম্প মেলের কি অবস্থা দেখি। একটা জিনিস আপনারা মানেন আর না মানেন, মাইক্রোসফটের কিছু প্রোডাক্ট ভালো, কিছু প্রোডাক্ট খারাপ। খারাপ প্রোডাক্ট গুলো নিয়ে সবাই নাচানাচি করে মাইক্রোসফটকে পছন্দের জন্য, ভালো প্রোডাক্ট নিয়ে কেউ কথা বলে না। মাইক্রোসফটের যে বিং সার্চ, যেটা যদি কখনো কোনো কালে যদি গুগল আমাদের মাঝে হারিয়ে যায়, আপনারা অন্য কোনো সার্চ ইঞ্জিন বাদ দিয়ে বিং এ চলে আসবেন। বিং ইজ দ্য সেকেন্ড বেস্ট। টেম্প মেল পাইছি। এখন এই টেম্প মেলকে এখানে কপি করে দিই। কপি করে আমরা অ্যানোনিমাস মেলটাকে দিয়ে দিই। টু এটা রিপ্লাই টু লাগবে না, নো রিপ্লাই। সাবজেক্ট দিস দিস ইজ আ মাছ ধরা মেল। এখানে আমরা হইতেছে ইয়ার আইপি অ্যাড্রেস দিয়ে দিব, http://192.168.106.100 কত ছিল 130 কাইলিনাক্স সেক্টর দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে সেন্ড করে দিই, দেখি সেন্ডে কি আসে। ম্যাক্সিমাম 3 গো প্রিমিয়াম। একদিন অ্যানোনিমাস মেলটা আপনারা কিনে ফেলেন তো, বেশি না, এই যে প্রিমিয়াম ফিচার $60 মাত্র, $60 বুঝছেন, 6,000 টাকা। আসলে বাপ দাদা জমি বেচে মেটাসপ্লয়েটেবল কিনা চিন্তা ভাবনা করা লাগবে। এই যে দেখছেন চলে আসছে এটা। এই লিঙ্কটাতে এখন যদি আমরা যদি কোনো জায়গায় সার্চ দিই, ক্লিক করি, আমি তো সুন্দর করে গুছাই লিখলাম না, ক্লিক, ওই যে মেলের মধ্যে তো HTML কোড করা যায়, তো এরকম করে করে এটাকে লিংক করে দিলেন, ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি যে ওপেন হয়ে গেল, আর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আমি এই 3টা জিনিসই আমি আপনাদের সাথে চ্যাটে দিয়ে দিচ্ছি, যেমন টেম্প মেল, তারপর হইতেছে অ্যানোনিমাস মেল, তারপর হচ্ছে আমার ওই যে ওইটা কোথায় গেল, এই যে গিটহাবের যেটা আপনাদের কাইন্ডলি আসছে, যদি সেট টুলকিট ইন কেস কাজ না করে, আপনারা এটাকে ব্যবহার করবেন। এটাকে ডাউনলোড করে, ডাউনলোড বলতে কি, এই যে ডাউনলোড, এই যে কোডে ক্লিক করে এই যে ডাউনলোড জিপ দিবেন, তারপর কাইন্ডলি আনজিপ করে দিবেন, তাইলেই হবে। আর যারা গিটের কাজ জানেন তারা হচ্ছে গিট স্পেস দিয়ে ক্লোন দিয়ে, তারপর স্পেস দিয়ে এখানে কপি করে ক্লিক করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। কিন্তু ভাই ফেসবুক গ্রুপটায় বা ফেসবুক মেসেঞ্জার গ্রুপটায় দিলে ভালো হয়, এখানে দিলে তো থাকবে না বেশি সময়। কেন, আপনারা যখন যান এই ভিডিও দেখেন তখন তো চ্যাটে পাওয়া যায়, এটা খেয়াল করেননি কখনো? জি হ্যাঁ, স্যার পাশে তখন কিন্তু থাকে। থেকে যায়। করলে অনেক সময় থাকে। অনেক সময় কেন থাকে? পুরাটাই তো থাকে ভাই, আপনার ওই যে চ্যাটের পাশে তো সিরিয়ালি তো মেসেজ গুলো তো থাকে। হ্যাঁ, এবং টাইম লাইন ধরে ধরে থাকে, যে টাইমে পাঠানো হয় ওই টাইমে মেসেজ গুলা ওখানে আসতে থাকে। সেটা আমি বললাম, কিন্তু সেজন্য আমি এখান থেকে দিয়ে দিই, কারণ এটা একবারে গুছানো জায়গা, একদম গুছাই দিয়ে দেবো। একটা লিঙ্কে ক্লিক করুন, সব ওই জায়গা পেয়ে যাবেন। হুম। হুম। আমি এই যে এটা কি বলে হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাস আর কোন জায়গা আছে? ও আচ্ছা, মোবাইল বেস হ্যাকিংটা বাদ আছে। এটা আমি দ্রুত বলে শেষ করি, তারপর আপনাদের ইয়াটা নিয়ে নিই,
কি বলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এই যে মোবাইল বেস হ্যাকিং, এটা হইলো গিয়া যে আপনার ওই ফোনের ফোনের মাধ্যমেও কিন্তু আজকাল হ্যাক করা যায়। প্রথমত হচ্ছে কি যে অনেক সময় পাবলিশিং মেলিশিয়াস অ্যাপ, ওই যে ক্র্যাক অ্যাপ, আগে কিন্তু ক্র্যাক অ্যাপ নিয়ে কিন্তু কথা হয়েছে একদিন, রহমতুল্লাহ স্যার তো মনে হয় রাতেও দিন ঘুমাই নাই আর কি। তো ওই যে তো এই ক্র্যাক অ্যাপ যে বিষয়টা আছে, ক্র্যাক অ্যাপটা দিয়ে সবাই কিন্তু আক্রমণ করতে পারে। আবার মাঝখানে একটা ট্রেন্ড আসছিল যে সিকিউরিটি অ্যাপ তৈরি করা, দ্যাট মিনস হচ্ছে কি যে ওই ইয়া অ্যান্টিভাইরাস টাইপের অ্যাপ তৈরি করা বা আদার্স হ্যাকিং অ্যাপ তৈরি করা, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনার কিন্তু ইয়া হতে পারে। আবার রিপ্যাকেজিং অ্যাপ যেটা, সেটা হচ্ছে কি যে আপনার ওই এই মেলিশিয়াস যে অ্যাপগুলো আছে, ও আচ্ছা আমি ভুল বলছি, মেলিশিয়াস অ্যাপটা ওই ক্র্যাক করা অ্যাপ না, রিপ্যাকেজিং হইতেছে ক্র্যাক করা। হ্যাঁ, লেজিটিমেট অ্যাপকে নিয়ে সেটাকে ক্র্যাক করে আবার নতুন করে প্যাকেজ করে দিল, সেটা হচ্ছে ক্র্যাক করা অ্যাপ। আর পাবলিশিং মেলিশিয়াস অ্যাপ মানে হচ্ছে কি অ্যাপটাই খারাপ, ওই অ্যাপটাই এমন একটা অ্যাপ, বাজে একটা অ্যাপ, যেটার মাধ্যমে আপনি ঢুকলে আপনি কম্প্রোমাইজ হয়ে যাবেন। হ্যাঁ, মানে ভাইরাস হিসেবে তৈরি করা হয়েছে একটা। আর হচ্ছে কি লাস্ট হচ্ছে কি এসএমএস ফিশিং, এটা কিন্তু হোয়াটসঅ্যাপটাও কিন্তু এর মধ্যে পড়ে। আপনারা হোয়াটসঅ্যাপের ভিতরে কিংবা মেসেঞ্জারের ভিতরে কিংবা এসএমএস এর ভিতরে আপনারা পাইছেন না, সেগুলো কিন্তু ওর মধ্যে কিন্তু লিঙ্কে পাঠায় দেন। ভাইয়া এসএমএস ফিশিংটা বুঝি না, একবার বলবেন? আচ্ছা, আপনাদের এসএমএস এর মাধ্যমে দেখা যাচ্ছে কি ফিশিং লিংক পাঠাই দিল, কিংবা হোয়াটসঅ্যাপের টেক্সটের মাধ্যমে ফিশিং লিংক পাঠাই দিল, কিংবা মেসেঞ্জারের মধ্যে ফিশিং লিংক পাঠাই দিল, এটা হচ্ছে কি আপনাদের এসএমএস ফিশিং বা স্মিশিং। আচ্ছা, লাস্ট হচ্ছে কি যে আপনারা ফিশিং সাইট কিভাবে ইয়া করবেন, ডিটেক্ট করবেন, সেটার একটা অপশন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে আপনারা এই যে নেটক্রাফট ইয়া করছেন না, নেটক্রাফট চালাইছেন না ইনফরমেশন গ্যাদারিং এ, সেখানেও কিন্তু আপনি যে কোনো একটা লিঙ্ক দেন, সেই লিঙ্কটা কিন্তু এখানে দিলে সে কতটুকু এটা ফিশিং এর সাথে যুক্ত ছিল সেটাও কিন্তু বের করা সম্ভব। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে দিয়ে দিই। এখানে এসে দেখবেন যে আপনারা যে নেটক্যাপ রিস্ক রেটিংটা কত দেওয়া আছে সেটা দেখবেন। আর এটা ছাড়াও এটা থেকে বুঝতে পারবেন, আর এটা ছাড়াও ফিশ ট্যাঙ্ক বলে একটা জিনিস আছে। তো এই ফিশ ট্যাঙ্কটা হইতেছে, এখানেও হচ্ছে যদি কোন একটা সাইট যদি ফিশিং সাইট হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু সে এখানে আপনাকে দিয়ে দিবে আর কি। হ্যাঁ, আবার এখানে কিন্তু যাদের মানে সেদে সেদে ধরা খাওয়ার ইচ্ছা আছে, তারা এখান থেকে ফিশিং একটা সাইট কপি করে নিয়ে গিয়ে আপনার কিন্তু ঢুকে দেখবেন যে এটা কি আর কি। বুঝতে পারলাম কিনা স্যার? এটাকেও আমি বুঝতে চ্যাটে পারলাম। দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরেন মানে কৌতূহল বশত এখান থেকে একটা ফিশিং সাইট নিয়ে আমি একটা কোনো একটা ভার্চুয়াল মেশিন দিয়ে ঢুকলাম, যদি কোনো রকম কম্প্রোমাইজ হয় তারপরে আমি সেই ভার্চুয়াল মেশিনটা আমি ডিলিট করে দিলাম, তাতে কি আমার হোস্ট মেশিনে কোনো সমস্যা হবে? না, হুম। তাহলে যারা অতি আগ্রহী বা বেশি কৌতূহল তাদের ভার্চুয়াল মেশিন দিয়ে করা লাগবে। যারা ভাইরাস নিয়ে কাজ করে সবাই ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করে, আরো সিকিউর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। আচ্ছা, যাই হোক, এখন এটা বাদ, এখন হচ্ছে কি আপনাদের আমি ইয়াটা নিয়ে নিই, ওই কি বলে স্ক্রিনশটটা নিয়ে নিই নাকি?